সালামু আলাইকুম, কি অবস্থা? তো তোমাদের লাইভ ক্লাসে দেখছো তোমরা, অনেক চেষ্টা করার পরেও আমরা শেষের দিকে এসে লাইভটা নিতে পারিনি। হ্যাঁ, এই যে এই ম্যাথে আসার একটু আগে আমাদের লাইভের অবস্থা খারাপ হয়ে গেছিল, একটু নেটের প্রবলেমের জন্য সম্ভবত। তো এই জন্য আমরা রেকর্ড ক্লাস দিচ্ছি। ঠিক আছে, চলো আমরা এটা পুরাটা আমরা শেষ করব। আশা করি তোমরা এটা দেখে নেবা। ঠিক আছে, চলো শুরু করি আমরা। তো দেখো, আমরা এর আগে কিন্তু অনেক কিছু করে আসছি, লাইভ ক্লাস যেটুকু করে আসছি ওইটা ভিডিও পাবলিশ করা আছে, তারপর থেকে আমি শুরু করতেছি। হ্যাঁ, এরপরে যে প্রবলেমটা আমাদের আছে, দেখো খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম আর খুব ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, একটি কণা টি ইকুয়ালস টু 0 সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। তাহলে কণাটা কি করছে? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। হ্যাঁ, কণাটার উপর প্রযুক্ত লব্ধি বল, প্রযুক্ত কি লব্ধি বল মানে কি এফ, এফ সময় টি এর সমানুপাতিক। তাইলে এই এফটা কি বলছে, এই এফ টি এর সমানুপাতিক। এই পর্যন্ত আমার বলা আছে। বের করতে বলছে কি আমাদের, কণাটির গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক হবে। অপশনে তোমার কি দেওয়া আছে, এগুলো দেখো তো। অপশনে দেওয়া আছে সময়। তাহলে তোমার এখানে বের করতে বলছে কি, গতিশক্তি আর সময় এই দুটার মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো চলো দেখি বের করি আমরা। কিভাবে বের করব? আমরা কি জানি বলো তো? আমরা জানি এফ ইকুয়ালস টু কি, এফ ইকুয়ালস টু এম এ, তাই না? তো এফ ইকুয়ালস টু এম এ যদি আমি জানি, এখানে বসাও তো এইটা এম এ, এটা সমানুপাতিক কি টি হবে না? এরপরে আমি যে কাজটা করব, দেখো আমি কি এখান থেকে লিখতে পারবো এ সমানুপাতিক টি? অনেকে আমাকে বলতে পারো যে ভাইয়া এম কই গেল। তো এম নিয়ে তোমার তো কাজ করতে হচ্ছে না, এম তো কনস্ট্যান্ট, ধ্রুবক। টি এফ যদি টি এর সমানুপাতিক হয়, অবশ্যই এও কি হবে, টি এর সমানুপাতিক হবে। ঠিক আছে, তুমি চাইলে যে কাজ করতে পারো, এই দুই লাইন চিন্তা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে তুমি ডিরেক্ট বলতে পারো, যেহেতু বল টি এর সমানুপাতিক, অর্থাৎ ত্বরণটাও কি হবে টি এর সমানুপাতিক। ঠিক আছে, দেখো এরপরে আমরা কি করব, এখানে সমানুপাতিক যদি উঠাই দেই, এখানে কি আসবে, a ইকুয়ালস টু কেটি। একটা সমান চিহ্ন নিয়ে আসলাম আর কি আনলাম, একটা ধ্রুবক আনলাম। এখন দেখো এখানে তোমাদের আমি বলছিলাম, ক্লাসেও বলছিলাম, এটা দুইটা ওয়ে আছে, একটা ভুল পদ্ধতি, একটা সঠিক পদ্ধতি। দুইটা দিয়েই তুমি একই আনসারই পাবা, বাট তোমার তো সঠিকটা শিখতে হবে, তাই না? তো তোমরা এতদিন কি শিখে আসছো বলছো? বেগ বের করার ফর্মুলা। তোমরা, আমি একটু অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি। বেগ বের করার ফর্মুলা তোমরা শিখে আসছো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এটা শিখে আসছো না? কিন্তু এখানে তুমি এইটা বসাইলে হবে না। তোমার এইটা দিয়ে যদি তুমি বেগ বের করো, এই যে ত্বরণের মান বসাই, তোমার হয়তো আনসারটা এখানে আসবে, এই কোশ্চেনের জন্য আনসার আসবে, বাট এটা তো আসল প্রসেস না, এটা তো ভুল। কেন ভুল আমি তোমাদের বলে দিচ্ছি। যে এই যে ত্বরণটা আছে না এখানে, এই ত্বরণটা কি দেখো তো সময়ের সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে না? আর এই যে ত্বরণটা, এটা একটা ফিক্সড ত্বরণ। এটা যখন একটা নির্দিষ্ট ত্বরণ হয়, একটা সুষম ত্বরণ, তখন তুমি এই সূত্র ইউজ করতে পারবা। বাট যদি ত্বরণ চেঞ্জ হইতে থাকে, তখন তুমি এটা ইউজ করতে পারবা না। তখন কি করতে হবে তোমাদের? এই ক্লাসে, লাইভ ক্লাসে আমি তোমাদের বলছিলাম যে, যদি কাজের ক্ষেত্রে বলছিলাম তোমাদের, পরিবর্তনশীল যদি বল দ্বারা হয়, তখন কি করতে হয়? পরিবর্তনশীল হইলেই ইন্টিগ্রেশন করে করতে হয়। সেম ভাবে আমাদের এটাও করতে হবে। তাহলে কি করতে হবে? যদি আমি ভিটা বের করতে চাই, এই কণাটার যদি ভি আমি বের করতে চাই, ভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি। দেখো কিভাবে লিখলাম এটা। ত্বরণকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। সরি, উল্টা বলছি আমি। বেগকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? ত্বরণ পাওয়া যায়। তাইলে ত্বরণকে ইন্টিগ্রেশন করলে তুমি বেগ পাবা। অন্যভাবে তুমি বলতে পারো, এই যে এই ফর্মুলাটা তোমাদের যেটা আছে না, এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটাও কিন্তু এই ইন্টিগ্রেশন থেকেই আসছে। ঠিক আছে, তো এই জায়গায় জাস্ট কি ছিল, এটা ছিল ফিক্সড, এখন এটা পরিবর্তনশীল। তাহলে তুমি মান বসাও এখানে। ইন্টিগ্রেশন অফ, এর মান কত জানো তুমি? কেটি। এর মান জানো তুমি কেটি ইন্টু ডিটি। এটা যদি আমি ইন্টিগ্রেশন করি, কে বাহিরে আসবে। এটা ইন্টিগ্রেশন করলে কি হবে বলো তো? কোন জায়গা থেকে কোন জায়গায়? জিরো থেকে টি সময় পর্যন্ত করতে হবে। কেন? কারণ আমাদের বলছিল জিরো সময়ে তার বেগ জিরো ছিল, মানে এই ইউ এর মান জিরো। তাহলে জিরো থেকে টি পর্যন্ত আমাদের করতে হবে। এটা ইন্টিগ্রেশন করলে কি আসে? টি এর ইন্টিগ্রেশন করলে টি স্কোয়ার বাই টু, তাই না? জিরো থেকে টি, এখান থেকে তাহলে কি আসবে? কে টি স্কোয়ার নিচে টু। এটা কিসের মান আসলো? বেগের মান আসলো না? এখন তোমার বের করতে বলছে কি বলো? গতিশক্তি। তাহলে গতিশক্তির ফর্মুলা তুমি কি জানো? ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। দেখো তো গতিশক্তির মধ্যে কি বেগ আছে না? এই জন্যই আমি এই বেগটা বের করে নিলাম। ঠিক আছে, তো মান বসাও এখানে। হাফ এম ভি কত দেওয়া আছে?
কেটি স্কোয়ার বাই 2 তার উপরে স্কোয়ার, পাশে কত দেখো হাফ এম, কি হইলো, হ্যাঁ হাফ এম কে স্কোয়ার বাই 4 ইন্টু টি টু দি পাওয়ার 4। দেখো এটা কি বলা যায়? এখন এইটুকু পার্ট কি ধ্রুবক না, এই কেটাও ধ্রুবক, ভরটাও কি ধ্রুবক, তাহলে এইটুকুকে যদি ধ্রুবক হয় তাহলে আমি কি লিখতে পারবো, কে সমানুপাতিক টি টু দি পাওয়ার 4। দেখো এটা থেকে আমি ডিরেক্ট এটা লিখতে পারবো, বলো তো কিভাবে লিখলাম? এটা লিখছি কিভাবে, দেখো যে এইটুকু ধ্রুবক, এখানে যেভাবে দেখো সমানুপাতিক উঠাই দিলে কি হয়, একটা সমান চিহ্ন একটা ধ্রুবক আসে, সেম ভাবে এই জায়গায় ধ্রুবকটা সমানুপাতিক উঠাই দিলে কি আসবে, সরি ধ্রুবক আর সমান চিহ্ন উঠাই দিলে সমানুপাতিক চলে আসবে। তাহলে ইকেটা কার সমানুপাতিক, টি টু দি পাওয়ার 4 এর সমানুপাতিক। এটাই আমাদের চাইছিল যে ইকেটা কার সমানুপাতিক, তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে ঘ নাম্বারটা। বুঝা গেছে? চলো সামনের দিকে যাই আমরা, খুবই ভালো একটা প্রবলেম ছিল এটা। এরপরে এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমে কি বলছে, 100 কেজি ভরের একটা বস্তু ভরবেগ এত হলে এর গতিশক্তি কত। তো এইটার জন্য আমাদের যেটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, সেটা হচ্ছে ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। এটা খুবই কার্যকরী আর ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ঠিক আছে? কারণ এই একটা ফর্মুলাতেই তুমি এই গতিশক্তি আর ভরবেগকে দুইটাকে একসাথে নিয়ে আসতে পারবা। তোমার কি কি দেওয়া আছে দেখো তো, ভরের মানটা দেওয়া আছে আর এখানে ভরবেগের মানটা দেওয়া আছে, চাইছে কি গতিশক্তি চাইছে না, তুমি বসাও ভরবেগের মান কত 200, তাহলে 200 এর উপরে স্কয়ার, নিচে 2 ইনটু ভরের মান কত 100। তাহলে 200 স্কয়ারকে আমি কি লিখতে পারবো বলো তো, 200 স্কয়ারকে আমি লিখতে পারবো 200 ইনটু 200, নিচে এটা কত 200, তাহলে তুমি কাটাকাটি করলে কত থাকবে 200 জুল। ঠিক আছে, খুব সহজ একটা ম্যাথ ছিল। এইটা দেখানোর কারণ হচ্ছে এই ফর্মুলাটা যাতে তোমাদের একবার রিভাইজ হয়ে যায়। ঠিক আছে, চলো। একটি কুয়া থেকে একটি পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 1200 কেজি পানি, 1200 কেজি পানি মানে এম এর মান দেওয়া আছে, 1 মিটার গড় উচ্চতায় এইচ এর মান দেওয়া আছে, পাম্পটির অশ্ব ক্ষমতা কত। তাহলে নরমালি তুমি যদি ক্ষমতা বের করতে চাও, ক্ষমতা এটা ইকুয়ালস টু কি বলতো, ক্ষমতা এটা ইকুয়ালস টু আমি কিভাবে বের করব, সরি এটা এখানে লিখলাম, এটা তো কর্মদক্ষতা mgh নিচে টি, তাই না? এটা আমরা দেখে আসছি না? এখন তুমি মানগুলা বসাও, ভর কত দেওয়া আছে, ভর দেওয়া আছে 1200 কেজি ইনটু জি এর মান কত 9.8, তো এইচ টা কত, এইচ দেওয়া আছে 1 মিটার, নিচে সময় টি, টি কতক্ষণ বলছে দেখো তো, প্রতি মিনিটে, প্রতি মিনিট মানে কত 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা করো, কাটো, 6 দিয়ে 12 কে কাটলে কত 2, তাহলে এখানে থাকবে হচ্ছে 20, তোমার থাকতেছে 20 ইনটু 9.8, তাহলে এটা গুণ করে দেখবা 196 এত ওয়াট আসবে। ঠিক আছে, বলো এটা কি ঠিক আছে? যদি থাকে এখন তুমি একটু লক্ষ্য করে দেখো তো এটার সাথে কি কোনোটা মিলে, না সম্ভবত এটার, তাইলে আমাদের আনসারই নাই। বোঝা গেছে? তো বের করতে বলছিল হর্স পাওয়ারে, কিন্তু আমরা নিয়ে আসছি কত, নিয়ে আসছি এটা কিন্তু ওয়াটে। ঠিক আছে, আমার তো আশা করি ঠিক আছে, প্রতি মিনিটে 1200 কেজি 1 মিটার গড় উচ্চতা, হ্যাঁ যদি মানগুলো ঠিক থাকে তাহলে এটার আনসার এখানে দেখতেছি না। ঠিক আছে, আর তোমাদের এইটা নিয়ে চিন্তা করতে হবে না যে হর্স পাওয়ার কিভাবে নিব, তোমার এটা কোথায় আসছিল দেখো তো, খুলনা ইউনিভার্সিটিতে না, এই জায়গায় তো 100 এমএস ক্যালকুলেটর ছিল, তো ওটা তো তখন তো ইজি, তাই না? জাস্ট ভাগ করে দাও। চলো সামনের দিকে যাই। হ্যাঁ, এই রিটেনটা ইম্পর্টেন্ট, এটা আমি, এইটা তোমরা বইয়ে দেখবা, আমি কয়েকটা বই ঘাটাঘাটি করছি, বইয়ে এটা একটু বড় করে দেওয়া আছে, অনেকগুলো বইয়ে আমি দেখছি এটা সলভ একটু বড় করে দেওয়া আছে, আমি চেষ্টা করব এটা তোমাদের ছোট করে করে দেওয়ার। চলো কিভাবে করব আমরা, দেখো, দেখাও যে অভিকর্ষ, অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত এম ভরের একটি বস্তুর n তম সেকেন্ডে হারানো শক্তি হাফ এম জি স্কোয়ার ইন্টু 2n-1 এর সমান। তো তোমাদের এইটার জন্য ছোট্ট একটা কনসেপ্ট দরকার, কোথাকার কনসেপ্ট, ক্লাস 9-10 এর কনসেপ্ট। কি কনসেপ্ট দরকার, আমি এই পাশে এটা একটু লিখে দিচ্ছি, অন্য কালারে লিখে দেই যাতে তোমাদের পরে যাতে দেখলে এটা বুঝতে পারো যে এটা আলাদা। টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব, টি-তম সময় অতিক্রান্ত দূরত্ব এস টি, কিভাবে বের করো এস টি,
ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। দেখো তো ছোটবেলায় এটা শিখছিলে না? সেই ক্লাস 9-10 এটা পড়ছিলা। অনেকে হয়তো গতিবিদ্যা পড়নি, বাট ক্লাস 9-10 আমরা এই সূত্র সবাই শিখে আসছি, তাই না? এখন তুমি দেখো এইটা কি সমতলে যখন বস্তু যাচ্ছে, আর আমাদের প্রশ্ন যেটা আছে এটা কি অভিকর্ষের বলের কারণে মুক্ত হবে নিচের দিকে আসতেছে। তাহলে মুক্ত হবে যদি নিচের দিকে আসে, তখন তুমি জাস্ট কি করবা? তখন তুমি জাস্ট নিবা কি টি, ঠিক আছে, একটা নির্দিষ্টতম সেকেন্ডের জন্য। আদিবেগ কি আছে মুক্তভাবে বলন্ত বস্তুর জন্য? এটার জন্য কিন্তু কোনো আদিবেগ নাই, তার মানে এই মানটা 0 থাকবে। কত? হাফ। ত্বরণ কত? জি। আর এটা কত সময়ে বলছে দেখো তো, n তম সেকেন্ডে বলছি না? তাহলে n তম সময়ে কতটুকু যাবে? t তম সময় হইছে কি 2t - 1, n তম সময় হবে 2n - 1। বলো বুঝতে পারছো? এই সেম জিনিসটা এখন জাস্ট আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। এখন তোমার চাইছে কি হারানো স্থিতিশক্তি বের করতে বলছিল না? তো স্থিতিশক্তি আমরা বের করব। হারানো স্থিতিশক্তি কত? হারানো স্থিতিশক্তি কত? আমরা জানি কি স্থিতিশক্তির এম জি এইচ না? স্থিতিশক্তি মানে বিভব শক্তি। তাহলে তুমি মান বসাও, এম জি এইচ কত পাইছো তুমি? এই যে এইচটা কি ছিল? এইচ টি, এইটার মান আমরা এখানে বের করছি কত? হাফ জি 2n - 1। ঠিক আছে, জাস্ট এখানে গুণ করে দেখো তো কি থাকে। হাফটাকে সামনে লেখো, হাফ, তারপর থাকে কত? এম জি দুইটা আছে, হাফ এম জি স্কোয়ার 2n - 1। দেখো প্রমাণ চলে আসছে। তো তোমাদের বইগুলাতে দেখবো এটা অনেক বড় করে দেওয়া আছে, গতিশক্তি দিয়ে অনেক বড় করে দেওয়া আছে। তো আমি তোমাদের প্রেফার করবো এইভাবে ছোট করে তুমি করে নিবা। তুমি ডিরেক্ট এটা লিখে এটা করে দিতে পারো, কোনো প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে, চলো সামনের দিকে যাই আমরা। এটা কিন্তু রিসেন্ট আসছিল, গত বছর ডিউতে এটা আসছিল। চলো এরপরে কি আছে দেখি। একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করে। যদি গুলির বেগ দ্বিগুণ করা হয় তাহলে একই পুরুত্বের কয়টি তক্তা ভেদ করতে পারবে? আগে আগে তোমার এটা কি জানতে হবে যে এই যে রাইফেলের গুলিটা তক্তা ভেদ করে কিভাবে? তক্তা ভেদ করে হচ্ছে তার গতিশক্তি দিয়ে। তার ভেতরে যে গতিশক্তি ছিল, এই যে একটা যদি বেগে যায়, একটা বেগে যদি সে যায়, তার মধ্যে কি একটা গতিশক্তি আছে না? একটা গতিশক্তি হবে কতটুকু? হাফ এম ভি স্কোয়ার। এই গতিশক্তির কারণে সে তক্তাটা ভেদ করতে পারে। এখন তুমি যে কাজটা করছো দেখো, যদি গুলির বেগ দ্বিগুণ করে দাও তুমি, কি হবে? গুলির বেগ যদি তুমি দ্বিগুণ করে দাও তখন গতিশক্তি কত হবে? তখন গতিশক্তি হবে হাফ এম টু ভি তার উপরে স্কোয়ার। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? হাফ এম ভি স্কোয়ার ইন্টু 4। তাহলে দেখো তো আগে গতিশক্তি কত ছিল? হাফ এম ভি স্কোয়ার। এইটা দিয়ে তুমি একটা তক্তা ভেদ করতে পারো। এখন কি হয়েছে? হাফ এম ভি স্কোয়ারের 4 গুণ হয়ে গেছে না? তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবা? তাহলে এই যে 4টা তক্তা তুমি ভেদ করতে পারবা। বোঝা গেছে? চলো সামনের দিকে যাই। হ্যাঁ, এরপর চলে আসছে মহাকর্ষ অভিকর্ষ। দেখি এখানে কি কি আছে, কালারটা একটু চেঞ্জ করি আমি। এম ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে এম ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করে। একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় নিচের কোনটি সমানুপাতিক? দেখো এখানে দেওয়া আছে কি কি। যে উপগ্রহ দেওয়া আছে সেটার ভর হচ্ছে এম, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে এম ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করে। আমি একটু চিত্র আঁকাই তাহলে তুমি এটা ভালো বুঝতে পারবা। এইটা হচ্ছে গ্রহ, এইটা হচ্ছে একটা গ্রহ যার ভর হচ্ছে এম। এইটাকে প্রদক্ষিণ করতেছে, এইভাবে প্রদক্ষিণ করতেছে, ঠিক আছে? এইভাবে এই যে একটা উপগ্রহ, এটা উপগ্রহ, এটা উপগ্রহ যার ভর হচ্ছে ছোট এম। আর এই যে ব্যাসার্ধ, কত ব্যাসার্ধে? আর ব্যাসার্ধে সে এটাকে প্রদক্ষিণ করতেছে। বোঝা গেছে? তাহলে এখন তোমার চাইছে কি দেখো তো, প্রশ্নটা চাইছে কি? এটার জন্য লাইভ ক্লাস হইলে খুব ভালো হইতো। লাইভ ক্লাস হইলে এটাতে তোমাদের থেকে কিছু কিছু জিনিস জেনে নিতাম, কারণ এটা যে রিসেন্ট আসছে। দেখো ডিউ 22-23 আসছিল সেম প্রশ্ন, আবার তার আগেই সিলেট বোর্ডে 22-এ আসছিল, 22 সালে। চিন্তা করে দেখো বোর্ডের প্রশ্ন আসছে কিন্তু ডিউতে, ঠিক আছে? বোর্ডের প্রশ্ন কিন্তু ডিউতে আসছিল।
আচ্ছা, যারা এটা পারবা, এই প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন কিন্তু, ঠিক আছে? যারা এটা পারবা অবশ্যই ভালো, তোমাদের পারা উচিত এটা অবশ্য। তোমাদের অনেক কিছু শিখাইছি, এখন এটা পারা উচিত। হ্যাঁ, কিভাবে পারা উচিত? কেপলারের সূত্র পড়ছো না তোমরা? কেপলারের সূত্র কি ছিল বলো তো? কেপলারের সূত্র ছিল হচ্ছে টি স্কয়ার সমানুপাতিক, সমানুপাতিক সুন্দর হচ্ছে না, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। দেখো তো মনে পড়ে এটা? বাট অনেকে এইভাবেও পড়তে পারো, টি স্কয়ার সমানুপাতিক এ কিউব। তুমি এ পড়ো আর আর পড়ো, একই কথা। এটা কি ছিল? এই এ বা আর ছিল হচ্ছে এই যে গড় ব্যাসার্ধটা, ঠিক আছে? তাহলে এই যে প্রয়োজনীয় সময়, গুণনের জন্য প্রয়োজনীয় সময় কার উপর ডিপেন্ড করে? যদি টি সমানুপাতিক লেখো, দুই পাশে কি করতে হবে? রুট করলে হয়ে যাবে এটা 3/2। দেখো অপশন আছে না এটা? হ্যাঁ, তাহলে এই যে ক নাম্বারটা হবে অপশন, ঠিক আছে? চলো সামনের দিকে যাই আমরা। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ জি বনাম পৃথিবীর পৃষ্ঠ হতে গভীরতা এইচ এর লেখচিত্র কত? তো আগে তোমাদের আমি ফুল একটা লেখচিত্র দেখাই, যেটা তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? ওইটা আগে দেখাবো, তারপরে এই প্রশ্নটা আমি সলভ করাবো। তো তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে ওইটা অনুযায়ী দেখো, এইটা হচ্ছে ধরে নাও ভূমি, ঠিক আছে? এটা হচ্ছে ভূমি। তো তুমি যত গভীরে যাইতে থাকবা, এটা ধীরে ধীরে জি এর মান এরকম কমতে থাকে, ঠিক আছে? আবার তুমি ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাইতে থাকবা, তত এরকম জি এর মান কমতে থাকে। এইটা হচ্ছে ভূপৃষ্ঠ, লিখে দিই, এইটা হচ্ছে আসল গ্রাফ, ঠিক আছে? এই গ্রাফটা কি মিন করে? এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ যত এদিকে আসতে থাকবা তুমি, তত কি হবে? অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকবে। আবার এইদিকেও তুমি যত যাইতে থাকবা, উপরের দিকে যত উঠতে থাকবা, তখনও জি এর মান কমতে থাকে, ঠিক আছে? এখন তোমার বের করতে বলছে কি, তোমার কি এই পুরাটা দিছে? না, এই পুরাটা দেয়নি তোমার। তোমার যেটা বলছে অভিকর্ষ ত্বরণ জি বনাম, আচ্ছা এইটা ছিল জি, আর এইটা ছিল হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। এটা হচ্ছে কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে দূরত্ব ছিল, যেটা এইখানে আমরা বলবো হচ্ছে আর, ঠিক আছে? ব্যাসার্ধে। আচ্ছা, এখানে বলছে যত গভীরে যাব তত কি হয় বলো তো? তোমরা নিজে একটু চিন্তা করে দেখো, তুমি যত গভীরের দিকে যাবা তত কি হয়? অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে না? তাইলে তুমি ভূপৃষ্ঠ যদি থাকো, ভূপৃষ্ঠে থাকলে কত থাকে? নরমালি 9.8 আমরা ধরে নিই, মোটামুটি এরকমই তো, তাই না? তুমি যত ভেতরের দিকে যাবা তত কমতে থাকে। এই যে গ্রাফে দেখো, যত ভেতরের দিকে যাবা তত দেখো কমতে থাকে, ঠিক আছে? আর দূরত্ব যেহেতু ভেতরের দিকে যাচ্ছে এই দিকে। আর এখন যে ঘটনাটা হয়েছে, গভীরতা, এটা বলছিলাম কি নিচের দিকে, আর এখন আমি গভীরতা বরাবর যাচ্ছি। তাহলে গভীরতা আমি যত বাড়াবো, এই যে এইটা হচ্ছে দেখো, যদি গভীরতা দিয়ে করি, গভীরতা দেখো, এই যে এই জায়গায় মনে করো পৃষ্ঠে এই জায়গায় হচ্ছে 9.8, গভীরতা আমি যত বাড়াবো জি এর মান ধীরে 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 এরকম কমতে থাকবে। বোঝা গেছে? যত নিচের দিকে যাবা তত জি এর মান কমতে থাকবে ধীরে ধীরে। আর এইগুলা তো বোঝাই যাচ্ছে হবে না, গভীরতা বাড়লে তো জি এর মান অবশ্যই বাড়বে না। আর এটা তো অবশ্যই স্ট্রেট লাইন হবে গভীরতার সাথে, ঠিক আছে? আর এটা তো হবেই না। তাহলে আমার আনসার কোনটা? এইটা। এটা কত সাল, কতবার আসছে দেখো, ডিউ 2021 আর ইউ 2021, বোর্ডে আসছে 23 সালে, 17 সালে, 15 সালে। বোঝা গেছে? চলো, পার্কিং কক্ষপথ কি? তো পার্কিং কক্ষপথটা এটা একটা সংজ্ঞা, তো আমি এখানে অ্যাড করছি কারণ এটা ইম্পর্টেন্ট, এই জন্য অ্যাড করছি। পার্কিং কক্ষপথটা হচ্ছে যখন তুমি একটা কোনো বস্তুকে, বস্তু বলা ঠিক হবে না, কোনো একটা উপগ্রহকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবা, তার আগে যেটা করতে হয় তাকে আগে বাহিরে নিয়ে যাইতে হয়। তো পার্কিং কক্ষপথটা হচ্ছে যে পৃথিবীর সাথে সাথে যেগুলা ঘুরে সেগুলাকে কি বলা হয় বলো তো? তোমরা পড়ছিলে না যে পৃথিবীর সাথে সাথে যেগুলা ঘুরে সেগুলাকে বলা হয় ভূস্থির উপগ্রহ, তাই না? তাহলে এই যে ভূস্থির উপগ্রহ কক্ষপথটাকেই বলা হয় পার্কিং কক্ষপথ। এটা একটু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? চলো, চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4। পৃথিবীর ভর এম এর তুলনায় চাঁদের ভর কত? তো এটা তোমাদের নিজেদের যদিও পারা উচিত, এটা কি আমার সলভ করে দেওয়া উচিত? না, এটা আমার সলভ করে দেওয়া উচিত না। এইটা নিজে বুঝে বুঝে করবা, নিজে বুঝে বুঝে করবা।
ঠিক আছে, কারণ এইটা কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, 23-24 আসছিল। ঠিক আছে, এটা আমি করে দিব না। আচ্ছা, এই ম্যাটটা দেখো, ধরি পৃথিবীর ব্যাস বরাবর একটি সুড়ঙ্গ খোঁড়া হলো, পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খুললাম আমরা, এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে একটি ক্ষুদ্র বস্তুকে সুড়ঙ্গের মধ্যে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি যখন পৃথিবীর কেন্দ্রে পৌঁছাবে তখন মুক্তিবেগ ভি এর সাপেক্ষে বস্তুর বেগ কত হবে? তো এইটা একটু ভালো করে তোমরা দেখো। এইটা হচ্ছে আমার পৃথিবী, ঠিক আছে, এই হচ্ছে আমার পৃথিবী। তো পৃথিবীতে কি করতে বলছে দেখো তো। আচ্ছা দেখো, এই কাজটা করতে বলছে যে এই যে পৃথিবীর মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর একটা সুড়ঙ্গ খুঁড়ছি আমি, পৃথিবীর মাঝ বরাবর সুড়ঙ্গ যদি খোঁড়া হয়, এখন দেখো তুমি একটা বস্তু এখান থেকে যদি ছেড়ে দাও কি হবে? এইটা এই যে এরকম করে দুলতে থাকবে, বোঝা গেছে? কি হবে? এটা এরকম করে দুলতে থাকবে এই বস্তুটা। তো এখন যদি দুলতে থাকে, তাইলে বলছে কি, যখন পৃথিবীর কেন্দ্রে পৌঁছাবে তখন মুক্তি বেগের সাপেক্ষে, মানে তোমার বেগটা বের করতে হবে। ঠিক আছে, তো এখানে তোমার যে ঘটনাটা হবে দেখো, তো এইটা কি একটা ওই যে সরল দোলক টাইপের হয়ে গেছে না? তো এটা যদি যেহেতু সরল দোলক টাইপের হয়ে গেছে, তোমার আগে বের করতে হবে কি, এখান থেকে তোমার বের করতে হবে ওমেগা। কিভাবে পাবো? এইটাতে অনেকে প্রবলেম হয় যে ওমেগাটা এখানে কেমনে পাবো। তো চলো দেখি ওমেগাটা কিভাবে পাবা। দেখো, তো তুমি নর্মালি দেখো, এই বস্তুটাকে যখন ছেড়ে দিবা, এটা কি পৃথিবীর কেন্দ্র, আমি অন্য কালার দিয়ে দেখাই, এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর কেন্দ্র মানে পৃথিবী বস্তুটাকে কত বলে টানে? এফ ইকুয়ালস টু, আমরা সবাই জানি এফ ইকুয়ালস টু কি, জি এম এম নিচে আর স্কয়ার। দেখো তো এটা কি ঠিক আছে? এত বলে টানে না? আচ্ছা, এত বলে যদি টানে, এখন তোমাদের নিউটনীয় বলবিদ্যার ছোট্ট একটা কনসেপ্ট দরকার। কি কনসেপ্ট দরকার? এটাকে আমরা কি কেন্দ্রের দিকে টান বলবো না, কেন্দ্রমুখী বলবো না? কেন্দ্রমুখী বল তোমরা পড়ে আসছিলাম, মনে আছে? এর পাশেই আমি লিখে দিচ্ছি, এফ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর। এটা পড়ছিলে না? তুমি যেটাই লেখো, এম ভি স্কোয়ার বাই আরও লিখতে পারো, সমস্যা নাই, দুটো যে কোনো একটা দিয়ে লেখো। তাহলে তুমি কি এখান থেকে কি বলতে পারবো বলো তো? এম ওমেগা স্কোয়ার আর। তো আমি এই জায়গায় কি করব দেখো, একটু কষ্ট করে দেখো, ছোট এনটাকে সামনে নিয়ে আসলাম, এই জি এম নিচে আর স্কোয়ার জায়গায় আর কিউব লিখলাম, তাহলে এখানে একটা আর লিখতে হবে না? জাস্ট কি করছি, এই ছোট এমটাকে সামনে নিয়ে আসছি, জি এম উপরে আছে, নিচে কি আর স্কোয়ার না, সাথে আরেকটা আর, নিচে একটা গুণ করছি উপরে একটা গুণ করছি। কেন করলাম এত কিছু? কারণ হচ্ছে এখানে সামনে একটা এম আছে, পরে একটা আর আছে, তাহলে এই জায়গাতেও সামনে একটা এম নিয়ে আসছি, পরে একটা আর নিয়ে আসছি, তাহলে মাঝখানের এই পার্টটাকে আমি কি বলতে পারবো? ওমেগা স্কোয়ার। তাহলে কি আমি বলতে পারবো না এখান থেকে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জি এম বাই আর কিউব? বলো, এটা কি বলা যাবে? বলো বলো, এটা কি বলতে পারবা? এটা যদি তুমি বলতে পারো তাইলে তোমার ম্যাথ শেষ, এখানেই ম্যাথ শেষ। ঠিক আছে, কিভাবে শেষ? তোমরা ওই যে পর্যাবৃত্ত গতিতে আমরা পড়বো, এরপরে আসবে পর্যাবৃত্ত গতিতে আমরা কি জানতাম যে ভি ম্যাক্স, ভি ম্যাক্স কোথায়? ভি ম্যাক্স, ভি ম্যাক্স হচ্ছে কেন্দ্রে, কেন্দ্রে ভি ম্যাক্স না, আমাদের কেন্দ্রে বের করতে বলছে ওমেগা ইন্টু আর। ওই জায়গায় ছিল কি ওমেগা ইন্টু এ, তো এখানে এ মানেই কি আর না, পৃথিবীর ব্যাসার্ধ বরাবর যাচ্ছে, তাহলে ওমেগার মানটা তোমার বসাইতে হবে। ওমেগা স্কোয়ার জানো, এখান থেকে ওমেগা বের করলে কি আসবে? কিউব এটার পাওয়ার রুট। তাহলে এখানে বসাও জি এম নিচে আর কিউব রুট ইন্টু আর। ঠিক আছে, তো কাটাকাটি করলে কি আসবে দেখো, এটাকে ভিতরে নিয়ে আসলে জাস্ট থাকে কত দেখো, জিএম বাই আর থাকে না, এখান থেকে রুট ওভার জিএম বাই আর থাকে। তো তোমার এইটা তুমি বের করছো ঠিক আছে, বাট তোমার হিসাব করতে বলছে মুক্তিবেগের সাপেক্ষে। এখন মুক্তিবেগের সাপেক্ষে যেহেতু হিসাব করতে বলছে, তাহলে তোমার মুক্তিবেগের সূত্রটাও এখন আবার দরকার। ঠিক আছে,
আবার তোমার মুক্তিবেগের সূত্রটা দরকার। তো মুক্তিবেগের সূত্র আমাদের কি ছিল বলতো? মুক্তিবেগের সূত্র তোমরা যে কোনটা দিয়ে পড়ে আসছো, জিআর দিয়ে যদি পড়ে থাকো, আচ্ছা জিআর দিয়ে আমি তোমাদের শেখাই, তোমাদের তাহলে জিআর দিয়ে আমি শেখাই, ওইটা ভালো হবে, এখানে জায়গা হবে না, পরের পেজে দেখাই। তো এখান থেকে আমি কি পাইলাম, ভিম্যাক্সটা পাইলাম এইটা পাইছি ভিম্যাক্স, ঠিক আছে। আর মুক্তিবেগ ভি ইকুয়ালস টু কি ছিল, 2gr। তো এখানে তোমার জি নিয়ে আসতে হবে, তাহলে জি ইকুয়ালস টু আবার আমি কি জানি এখান থেকে gm বাই r স্কয়ার। তো এখানে বানাও, এখানে বানাও কি আসে, gm বাই r স্কয়ার ইনটু r। তাহলে gm বাই r স্কয়ার কে তুমি কি লিখতে পারবা, g লিখতে পারবা ইনটু r আছে, ঠিক আছে। এই gm বাই r স্কয়ারের মান কি, জি না, এই যে উপরে লিখে দিছি আমি। তোমার বানাইতে হবে কি, এইভাবে বানাইতে হবে না, তাহলে উপরে একটা 2 নাও, নিচে একটা 2 নাও, উপরে একটা 2 নিলাম, নিচে একটা 2 নিলাম। তাহলে উপরে এটাকে কি বলতে পারবা, √2gr, আর নিচে √2। এই যে এটাকে তুমি বলতে পারবা ভিই, তাহলে ভিই, আর নিচে কত, নিচে হচ্ছে √2, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এই যেটা আসলো, দেখো আমাদের অপশনে কি আছে, গ নাম্বার এইটা অপশন। এর যথেষ্ট একটু বড় ম্যাথ ছিল, তো তোমাদের আমি এর আগেও বলছি, তো তোমাদের চেষ্টা থাকবে কি, আচ্ছা এটা যদি কেউ না বুঝে একটু আবার আরেকবার ভিডিও একটু টেনে দেখবা, ঠিক আছে। তো তোমাদের টার্গেট কি থাকবে, যে যদি এইগুলা বড় কোশ্চেন আসে চেষ্টা করবা এগুলা পরে আনসার করার, ঠিক আছে। তোমার কাছে যেটা সহজ মনে হবে ওইগুলো আগে শেষ করে নিয়ে পরে এগুলা করবা, কারণ এই পরের প্রশ্ন এটার মানও কিন্তু 1 মার্কস, ওই ছোট্ট একটা যে কোশ্চেন আসছিল ওইটার মার্কসও 1, ঠিক আছে। তো তোমার এটা বুঝে শুনে আনসার করতে হবে। চলো সামনের দিকে যাই আমরা। হ্যাঁ চলে আসছে পদার্থের গাঠনিক ধর্ম, দেখি প্রথমে কি বলছে। একটি ইস্পাতের, হ্যাঁ এটা ভালো একটা কোশ্চেন, একটি ইস্পাতের তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে y, ঠিক আছে। যদি তারের ব্যাস দিয়ে গুণ করা হয় তাহলে পরিবর্তে ইয়ং এর গুণাঙ্ক কত। তো এটা দেখে অনেকে পাগল হয়ে যেতে পারো, ম্যাথ ট্যাথ করা শুরু করে দিতে পারো, কিন্তু আসলে তো তা না। ইয়ং এর গুণাঙ্ক কি চেঞ্জ হয়? তুমি একটা বস্তুকে যত টানাটানি করো, যাই কিছু করো, ওই বস্তু কি চেঞ্জ হবে? বস্তু তো চেঞ্জ হবে না। তাহলে একটা নির্দিষ্ট বস্তুর জন্য, একটা নির্দিষ্ট উপাদানের জন্য ইয়ং এর গুণাঙ্ক ফিক্সড, তাহলে যা ছিল তাই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইটা কি হবে বলতো, যে পদার্থের বাধাদানকারী বল বেশি সেই পদার্থের কোনটা বেশি হবে। এইটার জন্য আমি তোমাদের বলবো, আমি এটা বলে দিব না, কারণ এটা বলে দিলে তোমরা এইটুকুই দেখবা, পরে আর এটা দেখবা না। এইটার জন্য তুমি কি করবা, যদি যাদের জানা আছে তাদের ভালো, যাদের জানা নাই তারা এটা বই খুলে একবার হলেও বই দেখবা, একবার হলেও তুমি বই দেখে এটার আনসার বলবা, ঠিক আছে। এটার আনসার পারলে একটু কমেন্টে বলবা, ঠিক আছে। আমি দেখি যে কয়জনের তোমাদের ঠিক হয়। আচ্ছা, এরপর দেখো কি বলছে, ইস্পাতের ইয়ং এর গুণাঙ্কের মান দেওয়া আছে, একটি তারের দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে এইটা, তারটির প্রান্তে 20 নিউটন বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি কত মিটার। তো দৈর্ঘ্য বৃদ্ধি আমরা কেমনে হিসাব করব, তো আমরা ফর্মুলা কি জানতাম বলতো, ইয়ং এর গুণাঙ্ক y = FL বাই AL, এটা জানতাম না। তো আমার বের করতে বলছে কি, দৈর্ঘ্য বৃদ্ধি কোনটা, এই এলটার মান বের করতে বলছে, তাহলে ছোট এল ইকুয়ালস টু কি বলতে পারবো, আর আর গুণ করো, উপরে FL নিচে AY, মান বসাও জাস্ট। এফ এর মান কত, বলের মান কত দেওয়া আছে 20 নিউটন, এল দৈর্ঘ্য কত 2 মিটার, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি দেওয়া আছে 1 মিলিমিটার স্কয়ার, এটাকে কিন্তু মিটারে নিয়ে যাইতে হবে, 1 মিলিমিটার স্কয়ার, এটা মনে রাখতে হবে তোমাদের 10⁻⁻6 মিটার স্কয়ার। মিলিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে যাইতে গেলে কি করতে হয়, 10⁻⁻6 দ্বারা গুণ করতে হয়। কেন, তুমি যদি নরমালি মিলিমিটার থেকে মিটারে যাইতে চাও কি করবা, 1000 দ্বারা ভাগ করবা না। তো এখানে কি আছে, মিলিমিটার স্কয়ার, তার মানে 2টা মিলিমিটার আছে, 2টা মিলিমিটারকে তুমি 2টা মিটারে নিয়ে আসবা, তাহলে 2 বার 1000 দ্বারা ভাগ, তাহলে 1000 দ্বারা 2 বার ভাগ মানে কি 10⁻⁻6 দ্বারা গুণ করা, ঠিক আছে। করো 10⁻⁻6 ইনটু y এর মান দেওয়া আছে 2 × 10⁻11। যদি দেওয়া না থাকে, যদি দেওয়া না থাকে তোমাদের একটু উপদেশ দেই, সেটা হচ্ছে যদি এই মানটা ইস্পাতের ইয়ং এর গুণাঙ্কের মান না দেওয়া থাকে, তুমি এটা মুখস্থ রাখবা, ইস্পাতের জন্য 2 × 10⁻11 মুখস্থ রাখবা। তাহলে হিসাব করে দেখো কত আসে, এই 2 এ 2 কেটে যায়, উপরে থাকে হচ্ছে 20 আর নিচে থাকে হচ্ছে
এটা করলে দেখো -6 আর +11 যোগ করলে কত 10⁵ থাকে। তো এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে আমি লিখতে পারবো, এটা উপরে গেলে 20 × 10⁻⁵। তো আমার 20 আকারে একটাও দেওয়া নাই, দেখো 2 আকারে দেওয়া আছে না, তো 2 তে কনভার্ট করো, তাহলে কি আসবে, আচ্ছা উপরে লিখে দিই, এইটা আসবে হচ্ছে তাহলে 20 × 10⁻⁵, এটাকে 2 তে নিয়ে আসলে 10⁻⁴। ঠিক আছে, এত মিটার। তাহলে আনসার আমার এই যে ক নাম্বারটা। চলো সামনের দিকে যাই। আচ্ছা, তো এই প্রশ্নটা একবার সলভ করে দিছিলাম, আবারও দিচ্ছি। তো এইটার জন্য তোমার ব্যবকলনীয় সমীকরণটা আমি জাস্ট হচ্ছে তোমাদের চেষ্টা করবো এই যে সমীকরণটা ভালো করে দেখানোর জন্য, তারপরে তোমরা নিজেরাই আশা করি করতে পারবে। দেখো সমীকরণটা আমাদের কি ছিল, ব্যবকলনীয় সমীকরণ d² x / dt² প্লাস ω² x = 0। এইটা আমাদের কি সমীকরণটা ছিল না? তো এইখান থেকে আমি কিভাবে এটা নিয়ে আসবো, দেখো তো তুমি এটা থেকে এটা নিয়ে আসবা, মানে যে কোনো দুইটার মধ্যে একটা নিয়ে আসলেই হবে। তুমি করবা কি, দেখো এইটা তুমি কি জানো, ডেল্টা, তুমি এটা তো জানো তাই না? তো এরপরে তোমার কিছু জিনিসপত্র একটু জানতে হবে, যদি জানা না থাকে তো আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার কি কি জানতে হবে, যদি বেগ বের করতে চাই আমি কি করতে হয়, এটা ডিফারেন্সিয়েশন করতে হয়। ডিফারেন্সিয়েশন করলে কি আসে, ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করলে এটা চলে আসে না, যদি জানা না থাকে একটু দেখে নিবা। এরপরে যদি আমি ত্বরণ বের করতে চাই তাহলে কি করতে হবে, আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে, করলে আসবে -ω² a sin ওমেগা t প্লাস ডেল্টা। ঠিক আছে, এখন তুমি একটু মাথা ঠান্ডা করে দেখো তো, a ইকুয়ালস টু কি বলতে পারবা, -ω², এই পার্টকে কি বলতে পারবা, এই পার্ট পুরাটা কি x এর মতো না, তাহলে -ω² x। ঠিক আছে, তো এখান থেকে দেখো এই পার্টটা নিয়ে আসা যায়, তুমি এইটা জাস্ট দেখাইলে আশা করি হয়ে যাবে। এখান থেকে এই পার্টটা নিয়ে আসবা, তো এই পাশে যদি নিয়ে আসো সমীকরণের কি আসবে, a + ω² x = 0। এটা আসে না? এখন a কে তুমি কি লিখতে পারবা, a কে তুমি লিখতে পারবা, কি লিখতে পারবা বলো, a কে আমি লিখতে পারবো d² x / dt² প্লাস ω² x প্লাস 0। ঠিক আছে, তাহলে ওইটা থেকে যেহেতু এটা আসে তাহলে ওইটাই এটার একটা সমীকরণ, সলিউশন। বুঝা গেছে? এখন সত্য কথা বলতে এটার যদি জেনুইন সলিউশন তোমাদের দেখাইতে যাই আমি, তোমাদের আসলে এটার জেনুইন সলিউশন তোমাদের বইয়ে ওইভাবে ডিটেইলসে দেওয়া নাই। আর এই প্রমাণটা যদি তোমাদের আমি ওইভাবে করে দিতে চাই তাহলে এটা অনেক বড় একটা প্রবলেম। ঠিক আছে, মানে যথেষ্ট বড় হবে, এত তুমি টাইমও পাবা না। আমি বলবো যদি এই কোশ্চেনটা আসেও চেষ্টা করবা অন্যগুলাতে সময়, এই টাইমটা অন্যগুলা দিলে বেশি ভালো করবা তুমি, কারণ এই টাইমের মধ্যে এটা সলভ করে একটু ঝামেলা। চলো পর্যায়বৃত্ত গতিতে চলে আসছি আমরা, তার আগে তো একটা সলভ করলামই। ও দেখি চলো, একটি কণা এ বিস্তারে সরল চলিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে, সাম্যাবস্থা থেকে কত দূরত্বে কণাটির বিভব শক্তি তার মোট শক্তির 1/4। তাহলে আগে তুমি লিখে নাও কি বলছে, বিভব শক্তি ইপিটা কি, এই বিভব শক্তিটা তার মোট শক্তির 1/4। তাহলে এই যে মোট শক্তি ই টোটাল তার 1/4। এখন বিভব শক্তির ফর্মুলা তুমি কি জানো, বিভব শক্তির ফর্মুলা তুমি জানো হাফ কে x², আর টোটাল শক্তির ফর্মুলা কি জানো 1/4 হাফ কে স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন তুমি কাটাকাটি করো, দুই পাশ থেকে দেখো তো হাফ হাফ চলে যায়, কে কে চলে যায়, থাকে কি x² = a²/4, অতএব a x কি হবে a/2। ঠিক আছে, বুঝা গেছে, আনসার কি আসবে a/2। চলো হ্যাঁ, এইটাতে দেখো একটু আগে তোমাদের আদর্শ সমীকরণটা আমি দেখাইছি, তা আবার দেখাচ্ছি, d² x / dt² প্লাস 32x = 0। তো তুমি এটা থেকে দেখো, এটা থেকে ডাইরেক্ট তোমার কি বের করতে বলছে, কৌণিক কম্পাঙ্ক, লেখা পুরোটা লেখা আসেনি, আমাদের সময় এরকম সেম একটা কোশ্চেন আসছিল ডিউতে। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট, তোমার এই কি করতে হবে, আদর্শ সমীকরণের মতো নিয়ে আসতে হবে। আদর্শ সমীকরণে কি ছিল, এটা সহগ 1 ছিল না, তাহলে এটার সহগ আগে 1 তুমি নিয়ে আসো, d² x / dt²
প্লাস 2 দ্বারা ভাগ করলে 610x ইকুয়ালস টু 0। এখন এই যে আদর্শ সমীকরণ এই জায়গায় কি ছিল, ওমেগা স্কয়ার ছিল না, তাহলে আমি ওমেগা স্কয়ার ইকুয়ালস টু বলতে পারবো কি 16, তাহলে ওমেগা ইকুয়ালস টু 4 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এটাতে কি বলছে দেখো, একটি ভরহীন স্প্রিং এর এক প্রান্তে দৃঢ়ভাবে আটকে রেখে অপর প্রান্তে 500 গ্রাম ভর ঝুলিয়ে দিয়ে একটু টেনে ছেড়ে দেওয়া হলো। স্প্রিং ধ্রুবক এত হলে কম্পাঙ্ক কত? তো দেখো ভালো একটা কোশ্চেন, চাইছে কিসের মান? কম্পাঙ্কের মান। এখন তুমি পর্যায়কালের সূত্র কি জানো বলো তো? 2 পাই, স্প্রিং এর জন্য পর্যায়কালের সম্পর্ক কি? 2 পাই রুট ওভার m বাই k, তাই না? তো আমি এইটাই কেন লিখলাম, কারণ তোমার কম্পাঙ্ক চাইছে, কম্পাঙ্ক f ইকুয়ালস টু তুমি জানো কি? f ইকুয়ালস টু তুমি জানো 1 বাই t। ঠিক আছে, f ইকুয়ালস টু তুমি কি জানো? 1 বাই t জানো না? এখন তুমি এখানে মান বসাও, 2 পাই m এর মান কত? 0.5 কেজি, এটার মান হচ্ছে 200। এখান থেকে তুমি যে কাজটা করবা, আমি দেখাচ্ছি না, তুমি যে কাজটা করবা তোমার এইটা ক্যালকুলেটরে সলভ করতে হবে। আর খুলনাতে তো ক্যালকুলেটর আছে 100 ms, তো এই জন্য তোমাদের আমি এইটা এরকমই রাখলাম, কারণ এটা তো হাত দিয়ে তুমি সলভ করতে পারবে না, অনেক টাফ, অনেক সময়ের ব্যাপার। ঠিক আছে, এটা ক্যালকুলেটরে সলভ করে তুমি মানটা বের করে নিবা। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেটরে এখানে টি এর মান বসাবা, টি এর মান এখানে বসাইলে, এখান থেকে টি এর মানটা এখানে বসাইলে তোমার এফ এর মানটা চলে আসবে। আচ্ছা, যেখানে অভিকর্ষ ত্বরণ এত, সেখানে সরল দোলকের দৈর্ঘ্য কত? সরল দোলকের দৈর্ঘ্য সবার যাতে মুখস্থ থাকে সেটা হচ্ছে সেন্টিমিটারে বললে 99.29 সেন্টিমিটার, আর যদি মিটারে বলি 0.9929 মিটার। ঠিক আছে, চলো। আচ্ছা, একটি সেকেন্ড দোলক ঘড়ি পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়, কিন্তু পাহাড়ের চূড়ায় উঠলে 2 ঘন্টায় 18 সেকেন্ড সময়ের পার্থক্য দেখায়। পৃথিবীর ব্যাস 12,800 কিলোমিটার হইলে পাহাড়টির উচ্চতা কত? তো তোমরা একাডেমিকে যে ফর্মুলাটা দেখে আসছো সেটা হচ্ছে এইচ ইকুয়ালস টু, তোমাদের বেশিরভাগই এটা পড়ে আসছো যে 86,400 নিচে 86,400 মাইনাস n ইন্টু আর, এইটা মেবি তোমরা দেখে আসছো তাই না একাডেমিকে। কিন্তু এই ফর্মুলাতে তোমরা এটা দেখে আসছো, এটা ফর্মুলাটা ভুল না। ঠিক আছে, ফর্মুলা ঠিক আছে, বাট এই ফর্মুলা তুমি কখন ইউজ করতে পারবা, এইটা হচ্ছে প্রশ্ন, যে এই ফর্মুলা তুমি কখন ইউজ করতে পারবা। এইটা কিন্তু তুমি সব সময় ইউজ করতে পারবা না, বোঝা গেছে? আমি দেখতেছি যে আমার সূত্র লেখাটা ঠিক আছে নাকি, হুট করে যে সূত্রটা ভুল লিখে ফেলি, অনেকক্ষণ থেকে চিল্লাচ্ছি তো। আচ্ছা, আশা করি ঠিক আছে সূত্রটা। দেখো, তো এই যে 86,400 কখন তুমি এটা ইউজ করবে, এটা হচ্ছে যখন বলবে দিনে, একদিনে কতটুকু সময় কম বেশি হয়, তখন তুমি এটা দিবা 86,400। কিন্তু তোমার প্রশ্নে কি তাই বলছে? তোমার প্রশ্নে বলছে কি, তোমার প্রশ্নে বলছে 2 ঘন্টায় 18 সেকেন্ড সময়ের পার্থক্য দেখায়। তো তোমার 2 ঘন্টায় কাজ করতে হবে, তোমার তো একদিনে কাজ করার দরকার নাই, বুঝে গেছে? তাহলে তুমি কি করবা, তুমি এখন সূত্র কি বসাবা, এই 86,400 কিসের জন্য আসছিল? একদিনে। 2 ঘন্টার জন্য কত সেকেন্ড? 1 ঘন্টার জন্য 3600 সেকেন্ড, 2 ঘন্টার জন্য 7200 সেকেন্ড, 7200 নিচে তাইলে কত? 7200 মাইনাস n। আচ্ছা, n এর মানটা তো দেওয়াই আছে, বসাই দিই একবারে। n এর মান কত? 18 মাইনাস 1 ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে কত? 6,400 কিলোমিটার। এই যে এটা একটু জাস্ট ক্যালকুলেটরে এটা বসাই দিবা। ঠিক আছে, ক্যালকুলেটরে জাস্ট বসাই দিবা, তাহলেই চলে আসবে। ঠিক আছে, চলো আদর্শ গ্যাসে চলে আসছি আমরা। আচ্ছা, পানির ত্রৈধবিন্দুর চাপ ও তাপমাত্রা যথাক্রমে, এটা আমি তোমাদের বলে দিব না। এই জ্ঞানমূলক যেগুলো কিছু অ্যাড করছি না আমি, এইগুলো তোমাদের নিজেদের কাজ, নিজেদের এইগুলো মনে রাখা উচিত। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চাপটা আমরা সবাই জানি 4.58 মিলিমিটার পারদ চাপ, কিন্তু সমস্যাটা হয় তাপমাত্রাটা কত, 273.15 নাকি 273.16। এটা তোমাদের নিজেদের কাজ, বই দেখবা, বইয়ে যেটা আছে সেটা আনসার। ঠিক আছে, চলো সামনের দিকে যাচ্ছি। কি বলছে, দুটি এক পরমাণুক আদর্শ গ্যাস পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে,
এ গ্যাস এম ভরের অণু দ্বারা গঠিত এবং বি গ্যাস 4m এর ভরের অণু দ্বারা গঠিত। এ গ্যাসের আয়তন বি গ্যাসের আয়তনের দ্বিগুণ, এদের চাপের অনুপাত কত? তো তোমরা এইটা আমি একটু মানে কয়েকটা সলভ দেখছি আমি, ঠিক আছে? আমি এটা দাঁড়াও, তোমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে ওইটাতে একটা সলভ দেওয়া আছে, আমি দেখি ওইটা ঠিক আছে নাকি তোমাদের, তাইলে এখানে বলে দেই। আমার আমি কয়েকটা দিয়েছি তো, এখন তোমাদের এটাতে দেখি আগে, আমি করে দিচ্ছি, তোমাদের সলভ করে দিব আমি। একটু 1 মিনিট আমাকে একটু সময় দাও, তোমাদের যেটা দেওয়া হচ্ছে আমি পিডিএফটা বের করতেছি যে ওইটাতে ঠিক আছে নাকি। ওইটা যদি ঠিক থাকে তাইলে তো প্রবলেম নাই, না হলে আমি ওটা ঠিক করে দিব আর কি। আদর্শ গ্যাস, হ্যাঁ। তো এই ম্যাথে সমস্যা যেটা সেটা হচ্ছে, এইটার সমস্যা হচ্ছে তোমার দেখো, তোমরা বয়েলের সূত্র যেটা পড়ছিলা তোমাদের যে বইয়ের পিডিএফ দেওয়া আছে সম্ভবত ওইটাতে দেওয়া আছে কিভাবে, এই যে পিএ ভিএ ইকুয়ালস টু পিবি ভিবি, ঠিক আছে? এইটা দিয়ে তোমার বইয়ে দেওয়া আছে, আমি যতদূর দেখলাম আর কি। তো এইটা আসলে ডিরেক্ট লেখা উচিত না, কারণ কি তোমাদের বয়েলের সূত্র লেখা ছিল নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, তো এই জায়গায় তো ভর তো নির্দিষ্ট না, দুইটার জন্য আলাদা ভর না। তো এটাতে একটু প্রবলেম আছে, তোমাদেরটাতে তোমাদের বই অনুযায়ী আনসার দেওয়া আছে হাফ, কারণ এটাতে এই ইজিলি তোমরা বের করতে পারবা এখান থেকে যে কি পিএ বাই হচ্ছে পিবি, ভিবি বাই ভিএ, ঠিক আছে? কি বলছে দেখো তো, এই গ্যাসের আয়তন বি গ্যাসের হচ্ছে আয়তনের দ্বিগুণ, তাহলে এই গ্যাসের আয়তন যদি 1 হয় বি গ্যাসের আয়তন 2, তাই না? দ্বিগুণ, তাহলে এটা আনসার হাফ হয়ে যাচ্ছে। বাট এই প্রশ্নের সমস্যা আছে, কি সমস্যা? তোমার ভর তো সেম না, তুমি তো ডিরেক্ট এই সূত্রে যে বসাচ্ছ, তোমার তো ভর সেম না, ঠিক আছে? তো এই প্রশ্নটা তোমরা আপাতত মনে রাখতে পারো হাফ, বাট এইটা এক্সাক্ট আনসার না। এক্সাক্ট আনসার বলতে প্রশ্নটাই অসম্পূর্ণ টাইপের, ঠিক আছে? জাস্ট মনে রাখতে পারো যে এটা আনসারটা, যদি এখন কিছু না হয়, এখন তো কিছু করার নাই, তুমি হাফ দিতে পারো, কিন্তু এটা আসলে এখন যে স্যার প্রশ্ন করছেন, স্যার ভালো জানেন যে কিভাবে প্রশ্নটা আসছে, যে স্যারের মাঝে কোন কনসেপ্টে করছে, ঠিক আছে? চলো, আমি ওই জন্য এটা নিয়ে বললাম, কারণ তোমাদের যে পিডিএফ দেওয়া আছে ওটাতে হাফ আনসার দেওয়া আছে এটা দিয়ে, যতদূর আমি জানি। আচ্ছা, এইটা দেখো, স্থির চাপে 27°C তাপমাত্রার 200 মিটার কিউব আয়তনের গ্যাসকে এত তাপমাত্রায় উত্তপ্ত করা হলো, গ্যাসটির আয়তন কত? এখানে কি কি নিয়ে কাজ করতে বলছে? স্থির চাপ বলছে, তার মানে কার সূত্র? চার্লসের সূত্র। চার্লসের সূত্র আমরা কি জানতাম? V2/V1 equals to T2/T1, তাই না? তো এখান থেকে আমার V2 বের করতে বলছে, T2/T1 ইন্টু V1। তো T2 টা কত বলো তো? এই যে 327°C না, তো এইটাকে তুমি কেলভিনে নিয়ে যাও, 273 যোগ করে দেখো, কেলভিনে নিয়ে গেলে এটা কত আসবে? এটা যত সম্ভব 600 আসবে, 600 মিটার কিউব, সরি মিটার কিউব লিখছি, 600°C। আর এই যে হ্যাঁ 27কে তুমি নিয়ে যাও, এটা কত আসবে? এটা আসবে 300 কেলভিন। আমি কি করতেছি, ভুল করতেছি কেন বারবার এগুলা, কেলভিন 600 নিচে 300 ছিল আগে ইন্টু 200, তাই না?
তাহলে কাটাকাটি করলে থাকে কত 2, তাহলে আসবে কত 400 মিটার কিউব। ঠিক আছে, কত এটা 400 মিটার কিউব। চলো এগুলো ইজি ছিল এটা। হ্যাঁ এই ম্যাথটা, হ্যাঁ এই ম্যাথটা উপরে তোলে আসায় বলতো। হ্যাঁ এই টাইপের ম্যাথগুলো, এটাতে একটা তোমাদের আমি শর্টকাট দেখাবো, এই শর্টকাট দিয়ে তুমি ডিরেক্ট করতে পারবা, আশা করি প্রবলেম হবে না। তুমি কি শর্টকাট মনে রাখবা, সেটা হচ্ছে h ইকুয়ালস টু 10.2 ইন্টু n-1। nটা হচ্ছে আয়তনের অনুপাত, n হচ্ছে আয়তনের অনুপাত। ঠিক আছে, এই সেম টাইপের আরেকটা হইতে পারে, কি হইতে পারে সেইটা হচ্ছে, এটাও লিখে দিচ্ছি যে h ইকুয়ালস টু, তুমি আরো একটা মনে রাখবা, সেটা হচ্ছে 10.2 n কিউব মাইনাস 1। তো এই জায়গায় n কিউব আর এখানে n কিভাবে আসলো, এই n মানে হচ্ছে আয়তনের অনুপাত, আর এখানে n কিউব দিছি না, এখানকার n মানে হচ্ছে ব্যাস অথবা ব্যাসার্ধের অনুপাত। ব্যাস অথবা ব্যাসার্ধের অনুপাত। ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা। তো আমাদের যেহেতু কি বলছে এখানে আয়তন নিয়ে কাজ করতে বলছে, তো আয়তন দিয়ে আমরা দেখাই। চলো তাহলে 10.2 n এর মান কত বলতো, কত গুণ হয়েছে, 5 গুণ হয়েছে না, তাহলে 5 মাইনাস 1, তাহলে কত আসে 10.2 ইন্টু 4, গুণ করলে এটা কত আসবে, এটা গুণ করলে আসবে দেখবা 40.8 আসতেছে এত মিটার। আনসার তাহলে কোনটা, হ্যাঁ এই 40.8। ঠিক আছে, বোঝা গেছে। তোমরা এইটাও সাথে সাথে মনে রাখবে, এটার সাথে সাথে যদি তোমার ব্যাসার্ধের অথবা ব্যাসের অনুপাত বলে, তাহলে তুমি এটাতে করতে পারবে। চলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত, আমি বলছি তোমাদের, জ্ঞানমূলক আমি বলবো না, জ্ঞানমূলক তোমরা পড়বা। ঠিক আছে, তোমাদের সবকিছু রিসোর্স দেওয়া আছে, তোমরা পড়বা, জ্ঞানমূলক গুলা পড়ে যাইতে হবে, বারবার বলতেছি পড়ে যাইতে হবে, না হলে করতে পারবে না। হ্যাঁ ফার্স্ট পার্ট শেষ, ফার্স্ট পার্ট আমাদের শেষ, আমরা চলে আসলাম সেকেন্ড পার্টে। চলো শুরু করি সেকেন্ড পার্ট। আচ্ছা দেখো কি বলছে এটাতে, একটি তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে এ অবস্থা থেকে বি অবস্থায় নেওয়া হলো। এই দুটি পথের তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃক কৃত কাজ যথাক্রমে Q1 ও Q2 এবং W1 ও W2, এই প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক। তো দেখো তুমি যেই পথেই নিয়ে যাও, যেভাবেই নিয়ে যাও, কি বলছে একটি তাপগতীয় সিস্টেমকে দুইটা ভিন্ন পথে আমি নিয়ে গেছি, কোথা থেকে, এ থেকে বি তে গেছি। তো এইটা ধরে নাও এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, আমি মাঝখানে আসি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তুমি এই দিকে যাও, এই দিকে যাও, সোজা যাও, এইদিকে ঘুরে আসো, যেদিকেই যাও তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কি থাকবে, সেম থাকবে। তাইলে সেম যদি থাকে, প্রথম ক্ষেত্রে আমি কি বলতে পারবো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি, Q ইকুয়ালস টু ইউ প্লাস ডাব্লিউ না, এই যে প্রথম ক্ষেত্রে আমি বললাম Q1 ইকুয়ালস টু U1 প্লাস W1, দ্বিতীয় ক্ষেত্রে Q2 ইকুয়ালস টু U2 প্লাস W2। তাহলে আমার কি হবে, এই দুটো কি সেম থাকবে না, যদি সেম থাকে U1 ইকুয়ালস টু, এখান থেকে কি লিখতে পারবা, U1 ইকুয়ালস টু লিখতে পারবো তুমি Q1 মাইনাস W1, আর এখান থেকে U2 ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো বলো তো, এটা এই পাশে আসলে Q2 মাইনাস W2। তাহলে U1 আর U2 যেহেতু সমান হবে, যেহেতু U1 আর U2 সমান হবে, তুমি কি বলতে পারবা, Q1 মাইনাস W1 ইকুয়ালস টু Q2 মাইনাস W2। আছে এটা, হ্যাঁ আছে, এই যে ক নাম্বার। ঠিক আছে, চলো একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে CP/CV ইকুয়ালস টু X হলে নিচের কোন সম্পর্কটি 1 মোলের জন্য সঠিক। তো এটা কিভাবে বের করবা, চলো দেখো তোমরা যেটা পড়ে আসছো, CP/CV ইকুয়ালস টু গামা, তাই না। তো এইখানে ধরে নাও X যেখানে যেখানে আছে এগুলা গামা, তুমি যেহেতু গামা পড়ে আসছো তুমি গামা দিয়ে চিন্তা করো, কোনো সমস্যা নাই। আর আরেকটা জিনিস পড়ে আসছিলা তোমরা, CP-CV এটা ইকুয়ালস টু R। তো এখান থেকে আমি কি লিখতে পারবো বলতো, CP ইকুয়ালস টু কি লিখতে পারবো, গামা ইনটু CV লিখতে পারবো না, এখানে বসাই দাও, CP এর মান বসাই দাও, গামা ইনটু CV মাইনাস CV R। তাহলে CV টা কমন নাও, গামা মাইনাস 1 R, অতএব CV ইকুয়ালস টু R ডিভাইডেড গামা মাইনাস 1। তাহলে কি R ডিভাইডেড গামা মাইনাস 1, তোমার জাস্ট এখানে x ছিল, তাহলে খুঁজে বের করো CV ইকুয়ালস টু কোথায় আছে, এই যে R ডিভাইডেড
এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, যদি সিপি বলতো সিপি, তাহলে যদি সিপি ইকুয়ালস টু কি হইতো, গামা ইন্টু সিপি না, যা সেটার সাথে গামা গুণ, তাহলে গামা আর ডিভাইডেড গামা মাইনাস ওয়ান। ঠিক আছে, গামার মান কখন 1.67 হয় বলো, কোনটার জন্য? এটাও বলা উচিত না, বলে দিলাম, যাও এক পরমাণুকের ক্ষেত্রে। চলো দেখি, কেলভিন স্কেলে এমন একটি তাপমাত্রা বের করো যা সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলের 5 গুণ। এটা এই একটাতে বাকি সবকিছু তোমার হয়ে যাবে। ঠিক আছে, তুমি আগে জাস্ট এইটুকু দেখো, জাস্ট এইটুকু আগে চিন্তা করো। এইটুকুতে কি বলছে, সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলের 5 গুণ। তাহলে তুমি আগে সম্পর্কটা লেখো। সম্পর্ক যদি কি হয়, C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। এই ফর্মুলা তুমি জানো। বলছে সেলসিয়াস স্কেলে ফারেনহাইটের 5 গুণ হবে, তাহলে ফারেনহাইটে যদি x হয়, যদি ফারেনহাইটে x হয়, সেলসিয়াসে কত হবে, 5x হবে, তাই না? বসাই দাও, বসাইলে কি আসবে, 5x/5 নিচে x মাইনাস 32 ডিভাইডেড 9, তাই না? 5 কেটে গেলে কত থাকে, x মাইনাস 32 নিচে 9। এখন আর গুণ করো, 9x ইকুয়ালস টু x মাইনাস 32, তাহলে x টা এই পাশে আসলে 8x ইকুয়ালস টু মাইনাস 32, অতএব x ইকুয়ালস টু কত, মাইনাস 4 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু তোমার আনসার না, এটা কিন্তু আনসার না। আনসার চাইছে আবার কিসে দেখো, আনসার চাইছে কেলভিন স্কেলে সেই তাপমাত্রাটা তুমি বের করো। এটা ফারেনহাইটে বের হইছে, এক্সট্রা কার ধরছিলাম, ফারেনহাইট না, এই জন্য ফারেনহাইট আসছে। তো বলো সেলসিয়াসে তাহলে কত, সেলসিয়াস স্কেলে কত পাইছিলাম বলো তো, 5x না? তাহলে সেলসিয়াস স্কেলে কত হবে, -4 ইন্টু 5 মানে -20 ডিগ্রি সেলসিয়াস। তো -20 ডিগ্রি সেলসিয়াসকে তুমি কেলভিনে নিয়ে যাও, কত আসবে, -20 প্লাস 273, তাহলে 273 থেকে 20 বাদ দিলে 253 কেলভিন। ঠিক আছে, তাহলে আনসার কোনটা, 253 কেলভিন। ক্লিয়ার? চলো এটাতে কি বলছে দেখো, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ুচাপে গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বরফে 98 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। থার্মোমিটারটি 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে প্রকৃত পাঠ কত? তো এই থার্মোমিটারের ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাদের একটা জিনিসই মনে রাখতে হবে, এইটা তোমাদের আগের আমি যখন তাপগতিবিদ্যা পড়াইছিলাম তখন একটা কথা বলে দিয়েছিলাম, অবশ্য মেডিকেলে আসছেও, সহজ, খুব সহজ প্রশ্ন, দাও ভালো লাগছিল আমাদের, তোমাদের ক্লাসে আমি বলছিলাম, সেটা হচ্ছে থার্মোমিটার কার উপর ভিত্তি করে করা হয়। তোমরা সবাই সেদিন আনসার দিতে পারছি না, আশা করি মেডিকেলেও দিতে পারছো তোমরা। যাই হোক, তো দেখো এরকম সহজ কোশ্চেন কিন্তু আসে, অনেক জায়গাতেই আসে। ঠিক আছে, তো তোমাদের একটা কথা আমি তখন বলছিলাম যে থার্মোমিটারের জন্য সবসময় মনে রাখতে হবে কি, সবসময় মনে রাখতে হবে কি, পাঠ মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। ঠিক আছে, এইটা সারা জীবনই ধ্রুবক থাকবে। তোমার সেই থার্মোমিটার ভালো হোক খারাপ হোক যা হয় হোক, থার্মোমিটার হইলেই তার এটা মানতে হবে। ঠিক আছে, তাহলে তুমি আগে কম্পেয়ার করে দেখো, একটা ভালো থার্মোমিটারের ক্ষেত্রে কি হবে বলো তো, পার্ট ধরে নিলাম আমি, ভালো থার্মোমিটারের ক্ষেত্রে পার্টটা এখানে কি সেলসিয়াস দেওয়া আছে না, সি ধরে নিলাম। নিম্ন স্থির বিন্দু মানে কি, যে কোথায় বরফ পানি হয় বা পানি বরফ হয়, কোথায়, 0-তে। ঊর্ধ্ব স্থির বিন্দু মানে কি, পানি কোথায় বাষ্প হয়, সেটা হচ্ছে 100 -0, তাই না? আর এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারটাতে কি হচ্ছে দেখো, পার্ট দিচ্ছে কত, 51 মাইনাস নিম্ন স্থির বিন্দু কত, 4, ঊর্ধ্ব স্থির বিন্দু কত, 98 -4, তাহলে কত আসে দেখো, C/100, এখানে আসে কত, বাদ দিলে কত থাকে, 51 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে 47, নিচে থাকে 94, তাহলে এটা করলে আসে হাফ, অতএব C ইকুয়ালস টু কত, 50 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, C ইকুয়ালস টু কত আসবে, 50 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? চলো, যদি 2 ক্যালোরির তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয় তবে কাজের পরিমাণ কত? তো আমরা এটা তোমাদের বেসিক একটা কোশ্চেন, 1 ক্যালোরি মানে কত, 1 ক্যালোরি মানে 4.2 জুল, তাহলে 2 ক্যালোরি মানে কত, 2 ক্যালোরি মানে 2 × 4.2 কত,
8.4 জুল। ঠিক আছে, চলো। একটি কার্নো ইঞ্জিন এত এত তাপমাত্রার মধ্যে কাজ করে। যদি ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ 500 জুল হয়, তবে তাপ গ্রাহকের প্রত্যাখ্যিত তাপের পরিমাণ কত হবে? তো তুমি আগে দেখো, তোমার দুইটা টেম্পারেচার দেওয়া আছে না, দুইটা টেম্পারেচার দেওয়া থাকলে তুমি কি করবা? নরমালি তুমি কি সূত্র জানো? এটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তুমি আগে এটা করে নাও। এটা করে নিলে কিভাবে আসবে দেখো তো, 1 মাইনাস T2 কোনটা? এটা সবসময় মনে রাখবা, যেটা ছোট সেটা T2, যেটা ছোট সেটা T2। তাহলে 127 ডিগ্রিকে তুমি কেলভিনে নিয়ে গেলে কত হয়? 273টাতে যোগ করে দেখো কত আসবে, এটা 400 কেলভিন আসবে দেখবা। আর 273কে করলে আসবে 500 কেলভিন। ঠিক আছে, জাস্ট 273 যোগ করে দিবা, তাহলে কত? 400/500 ইন্টু 100%। তাহলে বলো 500 উপরে কত? 100/500 আসবে না? 100/500 ইন্টু 100%, তাহলে কত আসছে? ভাগ করলে সম্ভবত আসবে 20%। তাহলে এইটা কেবল আমি এটা পাইলাম, তাই না? তোমার চাইছে কি বলো তো? তোমার চাইছে দেখো যে যদি এত হয়, আচ্ছা, কৃত কাজের পরিমাণ যদি 500 জুল হয়, তবে তাপ গ্রাহকের প্রত্যাখ্যিত, তাপ গ্রাহক মানে কি তোমার চাইছে? কি তাপ গ্রাহক মানে Q2 চাইছে, তাই না? তো এখন তুমি আবার ফর্মুলা কি জানো? এটা ইকুয়ালস টু 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%, তাই না? যেখানে তোমার Q2 বের করতে হবে, তুমি আবার Q1 জানো না। Q1 কেমনে পাবা? Q1 হচ্ছে, দেখো কেমনে তুমি পাবা। আচ্ছা, এটা দিয়ে করে দিই। হ্যাঁ, এইভাবে করে দিই। এটা ইকুয়ালস টু তুমি জানো কি? W/Q1। ঠিক আছে, ওইটা দিয়ে করে দিই তোমাদের। এটা তাহলে এইটা আর করতে হবে না, ওইটা করলে তোমার আরেকটু ইজি হবে। ওইটা দিয়ে করে দিচ্ছি। এইটুকু তো করে নিবা, এটা মান বের করছো না তুমি। এরপরে তুমি যে কাজটা করবা, দেখো এটা ইকুয়ালস টু তুমি কি জানো? W/Q1। এটা আমরা জানতাম না। এটা ইকুয়ালস টু, এটা আমাদের অবশ্যই জানা উচিত যে কতটুকু মোট তাপ দিছি, কাজ কতটুকু পাইছি। তাহলে এটা জানো কত? 20%। W কত? W এর মানটা, কাজের মান দেওয়া আছে কত? 500। এটা দেওয়া আছে 500/Q1 ইন্টু 100%। তাহলে এটা করলে দেখবা Q1 কত আসবে। তো এই 100কে 20 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয় না? 5 5 2500 জুল। আবার W ইকুয়ালস টু তুমি কি জানো? W ইকুয়ালস টু তুমি জানো Q1 মাইনাস Q2। তাহলে W এর মান 500, Q1 কত? Q1 বের করলাম 2500, Q2 বের করতে হবে। তো এখান থেকে Q2 তুমি হিসাব করে দেখবা, Q2 আসবে 2000 জুল। ঠিক আছে, আছে না? হ্যাঁ। তো এইটাও যথেষ্ট একটা বড় প্রবলেম ছিল। তো যাদের স্পিড একটু কম, তারা এইগুলা পরে আনসার করবা। যদি স্পিড খুব ভালো হয় তাহলে করতে পারবা। ঠিক আছে, চলো। একটি রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ 2.5 শীতল তাপ আধার হতে প্রতি চক্রে 500 জুল তাপ গ্রহণ করে। রেফ্রিজারেটর চালানোর জন্য প্রতি চক্রে বাহির থেকে কি পরিমাণ কাজ সম্পাদন করতে হয়? তো তোমার এইটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে জাস্ট এই ফর্মুলাটা দরকার। কে ইকুয়ালস টু, তোমরা কি জানো বলো তো? তো এইটা অনেকে অনেকভাবে এটা করে। তোমাদের আমি কোনটা দিয়ে বুঝাইলে তোমাদের বেটার হবে আমি ওইটাই ভাবতেছি। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, তোমাদের এটার দুই টাইপের ফর্মুলা আছে। তো আমি দেখি তোমাদের কোনটা। এটা তাপ গতিবিদ্যা, তাই না? আমি একটু দেখে নিই, কারণ রেফ্রিজারেটরে তোমাদের অনেকের প্রবলেম হয়। আমার যদিও ফেভারিট একটা টপিক। তো এই ম্যাথটা কোনটা দিয়ে করে দিলে তোমাদের ইজি হবে দেখি। রেফ্রিজারেটর, হ্যাঁ এটা দিয়েই করা বেটার হবে। হ্যাঁ, এটা দিয়েই করবো তোমরা। এটা কেন এরকম করলাম আমি দেখলাম কেন, তোমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে তোমরা এক একজন এক এক রাইটারে বই পড়ো। তো এক এক রাইটারে এই ফর্মুলাটা এক এক ভাবে দেওয়া আছে। তো এই জন্য এটা তোমাদের আমি হচ্ছে এভাবে করে দিলাম। ঠিক আছে, তো এই জায়গায় এখন আমাদের জাস্ট মান বসাইলে হ্যাঁ, মান বসালে জাস্ট হয়ে যাবে। চলো এটাও করে ফেলি। হ্যাঁ, মান বসালে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ,
তো এই যে দেখো তোমার বের করতে বলছে কি, দেখো তো কাজ কতটুকু হয়েছে। তো রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হয়, রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হয় যে তুমি একটা বিদ্যুৎ দাও, যেটাই হচ্ছে কাজ, তাই না? এখান থেকে শোষণ করে Q1, বাহিরে বের করে দেয় হচ্ছে Q2। তাহলে আমরা কি বলবো যে Q2টা আসলে কি, এইটাও বের করে দেয়, তাপ শক্তিও বের করে দেয়, তার মানে হচ্ছে Q1 প্লাস W, তাই না? তাহলে W যদি আমি বলি কি, W হচ্ছে Q2 বাই Q1, ঠিক আছে, বা Q1 বাই Q2 বলতে পারো। ঠিক আছে, তাহলে তুমি যেটা করবা, উপরে তোমার কত দেওয়া আছে 500 জুল তাপ সে বের করে দেয়, 500, নিচে এইটা হচ্ছে W ইন্টু কে এর মান হচ্ছে 2.5, তাহলে W ইকুয়ালস টু 500 বাই 2.5, এটা আসবে কত, 500 বাই 2.5 করলে আসবে হচ্ছে 200 জুল। ঠিক আছে, জাস্ট ভাগ করে দেখবা 200 জুল চলে আসবে। আচ্ছা, এইটা এই মিশ্রণের এই পার্টটা সম্ভবত মিশ্রণের না, হ্যাঁ, তো মিশ্রণের এই ম্যাথটা তোমাদের আমি সাজেস্ট করব যে এই ম্যাথটা তোমরা আবার তাপগতিবিদ্যার যে ক্লাসটা আছে, তোমরা দেখবে তাপগতিবিদ্যার আমার একদম ফুল ক্লাস আছে, ওই ক্লাস থেকে এই মিশ্রণের ম্যাথটা করে নিবা। ঠিক আছে, কারণ এই ক্লাসে যদি আমি মিশ্রণের ম্যাথটা করে দিতে চাই, এটা অনেক টাইমের ব্যাপার। এই ম্যাথটা অনেক ঝামেলার একটা ম্যাথ ছিল, কিছু কিছু ম্যাথ তোমাদের দেখালাম না যে অনেক বড় বড় ম্যাথ, তো তোমাদের আমি একটু সাজেস্ট করব এই ম্যাথটা তোমরা একটু কষ্ট করে ওখান থেকে দেখে নিবা। ঠিক আছে, যদি কেউ সলিউশন দেখে বুঝতে পারো, তোমাদের তো আমরা সবকিছু দিয়ে দিছি, যদি বুঝতে পারো তাহলে ভালো, যদি না পারো তাহলে ওই জায়গা থেকে একটু কষ্ট করে দেখে নিবা। ঠিক আছে, চলো। হ্যাঁ, স্থির তরিতে চলে এসেছি আমরা। আচ্ছা, একটি নলে কত সংখ্যক বলরেখা থাকে? তো বলরেখার হিসাব আমরা সবাই জানি, তো এটা বেসিক একদম হচ্ছে মুখস্থ টাইপের, যে 1/ε, ঠিক আছে, বলরেখার সংখ্যা। আচ্ছা, কিউ মানের 5টি ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধের একটি বৃত্তে পরিধি বরাবর প্রতিসমভাবে সাজানো হলে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? দেখো, এটা একটা বৃত্ত, খুব সুন্দর একটা বৃত্ত হয়েছে হঠাৎ করে, কেন জানি আমার তো এত সুন্দর বৃত্ত হয় না নর্মালি। তো আমি করছি কি, 5টা চার্জ রাখছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, 5টা সমভাবে রাখছি। আর এই জায়গায় কেন্দ্রে আমি এখন বের করতে যাচ্ছি। তো তুমি এখন নিজে চিন্তা করে দেখো, ধরে নাও তুমি মাঝখানে দাঁড়াই আছো, তোমার 5টা ফ্রেন্ড সমভাবে 5 দিক থেকে তোমাকে হালকা করে ধাক্কা দিচ্ছে, জোরে ধাক্কা দিলে তো তুমি একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে তোমার। তো 5জন 5 দিক থেকে হালকা করে ধাক্কা দিচ্ছে, তাহলে কি হবে বলো তো? তোমার কাছে কি মনে হবে, সবকিছু কি নিউট্রাল হয়ে যাবে না? এই পাশ থেকে যে বল দিচ্ছে, এই পাশ থেকে বল, এগুলো কি নিউট্রাল হয়ে যাবে? তাহলে তুমি কি এখানে স্থির থাকবে না? তাহলে এরকম সমভাবে যদি বলে, প্রতি সমভাবে যদি সাজানো থাকে, প্রতি সমভাবে সাজানো থাকলে এই মানটা হবে 0। বোঝা গেছে? তো এই জন্য তোমাদের একটু আগে বলছিলাম, দেখো 22-23-এ কয়েকটা আমরা বড় ম্যাথ পাইছিলাম, সেম আবার দেখো এটা কিন্তু জাস্ট দেখেই তোমার 0 আনসার দেওয়া উচিত। তো এই ম্যাথটা তোমার তাড়াতাড়ি করা উচিত, এগুলো তাড়াতাড়ি দিয়ে পরে ওই বড় ম্যাথগুলো করা উচিত। ঠিক আছে, তাহলে প্রতি সমভাবে যদি সাজানো থাকে তাহলে কি হবে, তাহলে মান হবে, এই ক্ষেত্রে মানটা হবে, মান হবে 0। ঠিক আছে, আচ্ছা, দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এবং চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান কেমন হবে? তো নরমালি বলের ফর্মুলা আমরা কি জানি, F equals to K Q1 Q2 by D square। তো অনেকে 1/4πε দেও বলো, কে দেও বললেও হবে, কোনো সমস্যা নেই, এটা কোনো প্রবলেম না। আচ্ছা, তাও আমি দিই, অনেকে আবার এটাও ভুল ধরতে পারো, যে F equals to 1/4πε0। ঠিক আছে, তো এখন তোমার করছে কি, চার্জ গুলার যদি দূরত্ব অর্ধেক করি, চার্জের দূরত্ব যদি অর্ধেক করি, তাহলে এফ প্রাইম আমি কি করতেছি, এটা ঠিক আছে 4πε, দূরত্ব অর্ধেক করছি মানে d/2 হোল স্কয়ার করছি, চার্জের মান কমিয়ে অর্ধেক করা হলো, তাহলে Q1/2 ইন্টু Q2/2, তাহলে কি হবে বলো তো, 1/4ε থাকলো, তাহলে Q1 Q2 নিচে 4, এটারও d²/4। তাহলে দেখো তো আগেরটাই আসে না, কেটে যায়, আবার কি আগেরটাই আসে না, তাহলে যা ছিল তাই অপরিবর্তিত থাকবে। ঠিক আছে,
একটু বিন্দু চার্জ হতে 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এত, 1 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত? আচ্ছা দেখো কি বলছে, একটা বিন্দু চার্জের ক্ষেত্রে 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান দেওয়া হচ্ছে ই। তো প্রাবল্য ই ইকুয়ালস টু, তুমি কি জানো, ই ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, যেটাই বলো, ঠিক আছে। তো 2 মিটার দূরত্ব হচ্ছে ই, যখন এটার মান 2, ঠিক আছে, এইটার মান যখন তুমি 2 বসাবা তখন এর মান ই, তাহলে তুমি 2 বসাও, 2 বসালে থাকবে কত, কিউ বাই 4, তাই না? এখন দূরত্ব যদি 1 হয় তখন কি হবে দেখো, তাহলে ই প্রাইম ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই, এই আর এর মান কত এখন 1, তাহলে এখান থেকে জাস্ট থাকে কি 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ, তাই না? তাহলে আমি কি বলতে পারবো 1/4 পাই এপসাইলন নট কিউ, এইটা আমার কি এখন হয়েছে না, যদি 1 মিটার আমি করি তাহলে এই পার্টটাকে আমি কি বলতে পারবো, আমি কালারটা চেঞ্জ করি, এই যে দেখো এই পার্টটাকে আমি কি বলতে পারবো, এই পার্টটাকে আমি বলতে পারবো ই প্রাইম, ই প্রাইম নিচে একটা কি ছিল 4, তাহলে ই প্রাইম ইকুয়ালস টু কি হবে, 4টা এই পাশে গেলে 4e, দেখো আগের কত গুণ হবে, আগের 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। দেখো কি বলছে, যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য x অক্ষ বরাবর ক্রিয়া করে এবং এর মান E ইকুয়ালস টু cx² হয়, যেখানে c একটা ধ্রুবক, তড়িৎ ক্ষেত্রের বিভব কত? তো এইটা দেখো, এইটা কি তোমাদের জানা আছে, dv/dr, যদি এইটা তোমার জানা থাকে তাহলে ম্যাথটা ইজি। এটা কি জানা আছে? তোমার এখন বিভব বের করতে বলছে, যদি তোমার বিভব দেওয়া থাকতো প্রাবল্য কেমনে বের করতে, বিভবের ডিফারেন্সিয়েশন করতে আর এর সাপেক্ষে, বাট তোমার প্রাবল্যই দেওয়া আছে, বিভবটা বের করতে হবে, তাহলে কি করতে হবে, ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস কি, ইন্টিগ্রেশন, তাহলে v ইকুয়ালস টু তোমার কি হবে ইন্টিগ্রেশন অফ এই যে e dr, এটা করতে হবে, ঠিক আছে। এখানে x এর সাপেক্ষে আছে, x দিয়ে করবো আমরা, তাহলে করো, তাহলে ইন্টিগ্রেশন অফ c x², আচ্ছা হ্যাঁ c x² আছে dx, তাহলে কি আসে x³/3। বলো এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে নাকি বলো, এইটুকু পরে আরো কাজ আছে, এটা কিন্তু এখনো ম্যাথটা শেষ হয়নি, এটা কিন্তু আরেকটু কাজ আছে। কাজটা কি দেখো, এই জায়গায় তুমি যদি এইটুকু করো তাহলে তুমি আনসার দিয়ে আসবে কি ঘ নাম্বার না, কিন্তু ঘ নাম্বার কিন্তু আনসার না। কেন ঘ নাম্বার আনসার না, কারণ হচ্ছে এই জায়গায় ছিল একটা মাইনাস, যেটা আমি মিস্টেক করছি, এই যে এই মাইনাসটা তোমরা দাও না, ঠিক আছে, এই মাইনাসটা তোমরা দাও না, তার জন্য আমি অনেকের দেখছি পরীক্ষা দিয়ে আসা, মানে এই এক্সাম যখন আমরা এক্সাম নেই এই ঘ নাম্বারে আনসার দিয়ে দেয়, কিন্তু আনসার কিন্তু গ নাম্বার, ঠিক আছে। এই সূত্রের মাইনাসটা তোমার মনে রাখতে হবে, ক্লিয়ার? চলো, ধারকগুলোর প্রত্যেকটির ধারকত্ব 100 ফ্যারাডে হলে পুরো সজ্জার তুল্য ধারকত্ব কত? তো এইটার তুল্য ধারকত্ব বের করতে বলছে, তো তোমাদের মনে রাখতে হবে কি, যে ধারকত্বের ম্যাথটা হচ্ছে রোধের উল্টা। শ্রেণীতে থাকলে এখানে কি হয়, এইগুলা কি কিসে আছে বলতো, এইটুকু কিসে আছে, শ্রেণীতে আছে না, তো শ্রেণীতে থাকলে কি হয়, শ্রেণীতে থাকলে হবে 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/c প্লাস 1/c প্লাস 1/c প্লাস 1/c প্লাস 1/c, ঠিক আছে। তো ধারকেরটা কি শ্রেণীতে থাকলে এরকম হয়ে যাবে, আর সমান্তরালে থাকলে যোগ হয়ে যাবে। এগুলা কি শ্রেণীতে আছে কয়টা, 5টা, এই জন্য দেখো সবগুলা কি একই মান, তো ওই জন্য আমি সবগুলাকে 1/c লিখলাম। তো তুমি এটা করে দেখবা কত আসে, c/5 মানে 20 আসে, ঠিক আছে। এটা করে তুমি দেখবা c/5 আসবে কিভাবে, যদি একই মানের সবগুলা থাকে, জাস্ট একই মানের যেগুলা থাকবে, কয়টা আছে, 5টা আছে, 5 দ্বারা ভাগ করলেই পাওয়া যায়, ঠিক আছে, এত ফ্যারাডে। এরপরে তোমার কি করতে হবে, তাহলে এই 20 এই 100 এই 100 তিনটা সমান্তরালে আছে, তাহলে সি টোটাল কত
100 প্লাস 20 প্লাস 100 কত 220 ফ্যারাডে। কত এটা 220 ফ্যারাডে। আচ্ছা এটাতে কি বলছে, একটি সমান্তরাল পাত ধারকে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো। এটার ব্যাটারি খুলে ফেলা হলো, এই অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ ইউনট। পাত দুইটির দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, কি বলছে, যদি দূরত্ব দ্বিগুণ করা হয় ধারকে সঞ্চিত শক্তির কত গুণ হবে। তো এটার জন্য তোমার জানতে হবে কি বলো, এটার জন্য তোমার জানতে হবে সঞ্চিত শক্তির সাথে তোমার এই যে দূরত্বর সম্পর্কটা কেমন, এটা তোমার জানতে হবে। বুঝা গেছে? তোমার কি জানতে হবে, সঞ্চিত শক্তির সাথে এই দূরত্বের সম্পর্কটা কেমন। আচ্ছা আমার একটু ঠান্ডা লাগছে জন্য সাইডে গেছিলাম। দেখো ইউ ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার বাই সি, এই ফর্মুলা দেখছি না আমরা, অথবা তোমাদের অনেকে এরকম হইতে পারে যে এটা দেখিনি বাট দেখছি কি হাফ সিভি, ঠিক আছে, ভির মান বসাইলে এটা চলে আসবে হাফ কিউ স্কোয়ার বাই সি। এখন সি তো এখানে ফিক্স, সি নিয়ে তো কোনো কাজ নাই। ইউটা ডিপেন্ড করতেছে কার উপরে, দেখো তো ইউটা কার উপর ডিপেন্ড করতেছে বলো। হ্যাঁ এই যে দেখো ধারকটার কি করছিলাম, চার্জিত করছিলাম, তাহলে এই যে কিউ এর মানটা, কিউ এখানে ফিক্স, সরি আমি ভুল বলছিলাম, সি ফিক্সড, কিউটা ফিক্সড। কারণ কি, এই সমান্তরাল পাত ধারকে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হয়েছে, মানে চার্জিত আমি করছি, করার পর কি আমি ব্যাটারি খুলে ফেলছি না, তো যতটুকু চার্জ দেওয়ার আমি চার্জ দিয়ে ফেলছি, এটা কিউটা ফিক্সড। তাহলে ইউটা পুরোটা ডিপেন্ড করতেছে কার উপরে, সি এর উপরে। সি এর সাথে ইউ সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক সম্পর্ক না। এখন সি এর ফর্মুলাটা কি ছিল বলো, সি এর ফর্মুলা ছিল সি ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি। এই ডিটা ছিল হচ্ছে ডিসটেন্স, মাঝখানে দূরত্ব। এখন এই দূরত্ব তুমি কি করছো বলো তো, এই দূরত্বকে দ্বিগুণ করছো না, এই দূরত্ব যদি দ্বিগুণ করো এটার সাথে কেমন সম্পর্ক, সি সমানুপাতিক 1/d। সি আর ডি সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তুমি যেহেতু দূরত্ব দ্বিগুণ করছো তাহলে সিটা কি হবে, সিটা হবে অর্ধেক। এখন এই জায়গায় আবার কি হবে, সি যেহেতু অর্ধেক হয়েছে ইউটা কি হবে দ্বিগুণ। এইটা যদি দ্বিগুণ হয়, দূরত্ব কি দ্বিগুণ করছি না, হ্যাঁ, দূরত্ব যদি দ্বিগুণ করি সি হবে অর্ধেক, কারণ ব্যস্তানুপাতিক। সেম ভাবে সি যদি হয় অর্ধেক, ইউটা হবে কি দ্বিগুণ। তাহলে হবে কি, আগে ছিল ইউ নট এখন হবে 2 ইউ নট। ঠিক আছে চলো, আচ্ছা দেখো সহজ ম্যাথ, এটা একদমই একটা সহজ ম্যাথ। কিউ এবং 9 কিউ পরিমাণের দুইটি আধান পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থিত। এই দুটি আধানের সংযোগ রেখার এমন একটি অবস্থান বের করো যেখানে 5Q পরিমাণের একটি আধান স্থাপন করলে তার উপর লব্ধি বল শূন্য। এটা ক্লাস 9-10 এর ঘ নাম্বারের প্রশ্ন। এই যে এইটা একটা আধান, এইটা একটা আধান, এইটা হচ্ছে কিউ, এইটা হচ্ছে 9Q, ঠিক আছে। মাঝখানে ধরে নিলাম আমি যে এই জায়গায় একটা 5Q বসাইলে কোনো বল কাজ করে না, তাহলে এইটা হচ্ছে ডি ধরে নিলাম। এক্স দূরত্বে একটা কিছু বসাইলে কিছু বল কাজ করে না, তো এই কিউ, এই 5Q, এটা এই কিউ আর 5Q এই দুটার মধ্যে বল কত, এই দুটার মধ্যে যদি বল তুমি হিসাব করো 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু 5Q, নিচে ডিস্টেন্স কত এক্স, ঠিক আছে। আর 9Q আর 5Q এর মধ্যে
বল কত 1/4 এপসাইলন নট ইন্টু 5q ইন্টু 9q নিচে d মাইনাস এক্স স্কোয়ার, এই যে স্কোয়ার। ঠিক আছে, এখন তোমার এই এক্স এর মানটা এখান থেকে বের করতে হবে। 1/4 পাই এপসাইলন দুই পাশ থেকে চলে গেল, এই পাশেও দুইটা কিউ এই পাশেও দুইটা কিউ, এটাও চলে গেল, জাস্ট থাকে কত এখানে 5/x স্কোয়ার, আর এই পাশে 5 আর 9 গুণ করলে 45 নিচে d মাইনাস এক্স হোল স্কোয়ার। তো 5 দিয়ে এটা কাটলে কত থাকবে, এটাকে এই পাশে নিয়ে আসি d বাই এক্স বাই এই যে এইটাকে একবার নিয়ে এসে স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, আর এটা ভাগ করলে কত হয় 9, তাহলে রুট করে দিলে কত হবে d মাইনাস এক্স বাই এক্স ইকুয়ালস টু 3, তাহলে d মাইনাস এক্স ইকুয়ালস টু 3x, তাহলে এটা চলে গেলে হয়ে যাবে কত 4x ইকুয়ালস টু d, অতএব x ইকুয়ালস টু হবে d বাই 4। ঠিক আছে, তাহলে এটা আনসার কত, আনসার হচ্ছে d বাই 4। এটা একটু আমি ফাস্ট করাইছি, এটা ফাস্ট করানোর কারণ হচ্ছে এটা ক্লাস 9-10 এর কনসেপ্ট, যদি তাও কারো প্রবলেম থাকে একটু আচ্ছা মনে করে ট্রাই করো যে এই দুটার মাঝখানে কোনো একটা যদি রাখি আমি আধান, ওইটার উপর লব্ধি বল শূন্য মানে কি, এটাও যত বল দিচ্ছে এটাও ঠিক তত বলই দিচ্ছে, এই জন্য দেখো দুইটা বলের মান আমি সমান লিখছি। তাহলে এটা থেকে ডিসটেন্স যদি হয় x, এটা থেকে ডিসটেন্স কি d মাইনাস এক্স করে এই যে সলভ করছি। ঠিক আছে, চলো আচ্ছা দেখো, একটি ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ আই দ্বারা, এটা আই, এটা মিস্টেক হয়ে গেছে মেবি, আই দ্বারা প্রকাশ করা হয়, ওই ব্যাটারির তড়িৎচালক বল এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান কখন হবে। তো দুই প্রান্তের বিভব পার্থক্য যদি সমান হয়, ছোটবেলায় আমরা পড়ছি না বিদ্যুৎ প্রবাহ হয় কিভাবে, যখন বিভব পার্থক্য তৈরি হয় তখনই বিদ্যুৎ প্রবাহিত হয়। তো দুই প্রান্তের বিভব পার্থক্য যদি সমান হয়ে যায় তাহলে কি বিদ্যুৎ প্রবাহিত হবে, হবে না। তাহলে কি হবে, শুধুমাত্র যখন I ইকুয়ালস টু 0 মানে কারেন্ট ফ্লো হবে না তখন হবে। এটা আসছিল আমার সময় 21-22-এ। আচ্ছা, কক্ষ তাপমাত্রায় নিচের কোনটির আপেক্ষিক রোধ বেশি, এটা আমার জানা মতে সম্ভবত আনসার নাই ক্রম, তাও তোমরা এটা দেখে নিবা, এগুলা তো জ্ঞানমূলক, তো এত কিছু তো মুখস্থ রাখা যায় না। আমার জানা মতে এটা সম্ভবত নাই ক্রম হওয়ার কথা, তাও এটা দেখে নিবা, ওই জন্য আমি টিক চিহ্ন দিলাম না। কারশফের দ্বিতীয় সূত্র নিচের কোনটি সংরক্ষণ নির্দেশ করে, বলো কোনটা, শক্তির না, ওই যে তোমার কি ভোল্টেজ নিয়ে কাজ করো না, ভি আই আর, এগুলা কি শক্তি না। তো এটা মনে রাখবা, দ্বিতীয় সূত্র কি নিয়ে কাজ করে, শক্তি সংরক্ষণশীলতার নীতি। সাম্যাবস্থায় হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটারের প্রবাহ কত, হ্যাঁ এইটা হচ্ছে ভিতরে গ্যালভানোমিটার। তো বলো সাম্যাবস্থায় কি হয়, সাম্যাবস্থায় এর ভেতর দিয়ে কোনো কারেন্ট যায় না, এই দিকে এর ভেতর দিয়ে কারেন্টের মান হচ্ছে I ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে প্রবাহের মান কত, এটা হবে 0। ঠিক আছে, আচ্ছা এইটাও একটা ভালো ম্যাথ। দেখো কিউ আধান বিশিষ্ট একটি গোলককে একটি অপরিবাহী সুতার সাহায্যে কৌণিক বেগে ঘোরানো হচ্ছে, ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করে। তো তোমরা আগে আমাকে বলো, এইটা বলো কিউ ইকুয়ালস টু, তুমি কি পড়ছো বলো তো, কিউ ইকুয়ালস টু আই টি পড়ছো না, এই আইটা কি, আই হচ্ছে তড়িৎ প্রবাহ আর টি হচ্ছে কি সময়। তোমার বের করতে বলছে কি, আই এর মান বের করতে বলছে, তাহলে আই ইকুয়ালস টু তুমি কি বলতে পারবা, কিউ বাই টি। তো কিউ তোমার দেওয়া আছে বাট টিটা তুমি জানো না, টি কেমনে পাবা, কোনো বস্তু দিয়ে এরকম করে ঘুরাইতে থাকো তাহলে কি হয়, এই যে দেখো তো ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি, মনে আছে এই ফর্মুলাটা, ক্লাসের একদম শুরুর দিকে তোমাদের একদম নিউটনের বলবিদ্যাতে এটা দেখাইছিলাম। তাহলে এখান থেকে তুমি টি ইকুয়ালস টু কি বলতে পারবা, 2 পাই বাই ওমেগা, বসাও এখানে, তাহলে কিউ টি এর মান কত 2 পাই বাই ওমেগা, ওমেগা উপরে চলে গেলে আই ইকুয়ালস টু হবে কিউ ওমেগা বাই 2 পাই, কিউ ওমেগা বাই 2 পাই। একটি নলাকার তারের রোধ আয়তন সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, পরিবর্তিত রোধ কত। তো যদি আয়তন সমান রেখে বলে, আয়তন সমান রেখে, আয়তন সমান রেখে অথবা যদি বলে
টেনে লম্বা, টেনে লম্বা করা হয়। দুটাই যদি হয় তাহলে তুমি ফর্মুলাটা মনে রাখবা, R2 ইকুয়ালস টু n স্কোয়ার ইন্টু R1। ঠিক আছে, তো n স্কোয়ার মানে কি, কত গুণ তুমি করছো, এখানে কি দ্বিগুণ করছো না, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে হবে 4R1, তাহলে আগে ছিল R এখন হবে 4R। ঠিক আছে, এটা একটু কনসেপ্টটা মনে রাখবা, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। চিত্রে প্রদর্শিত বর্তনীতে 4 ওহমের মধ্যে তড়িৎ প্রবাহ কত, তো এটা আমরা বের করব। দেখো তো এখানে দেখো তো এই 2 ওহম আর এই 2 ওহম কিসে আছে, সমান্তরালে আছে না, তো দুটো যদি সমান্তরালে থাকে তাহলে 2 ওহম আর 2 ওহম সমান্তরালে করলে কত হয়, তাহলে আর ইকুইভ্যালেন্ট আসবে দেখবা 1, হাফ আর হাফ যোগ করলে কত 1 আসে না, তাহলে 1 যদি হয় তাহলে টোটাল আর টোটাল কত, এখানে আর কত 1 প্লাস 4, তার মানে 5 ওহম। বর্তনীর তুল্য রোধ কত 5 ওহম, আর বর্তনীর এই যে প্রবাহ কত, সরি ভোল্টেজ কত 5 ভোল্ট, তাহলে I ইকুয়ালস V ইকুয়ালস আমি কি জানি IR, তাহলে I ইকুয়ালস আমি জানবো V বাই R, V কত এখানে 5 আরো 5, তাহলে I এর মান কত 1 অ্যাম্পিয়ার। এখন দেখো এখান থেকে কি 1 অ্যাম্পিয়ার হচ্ছে না, তাহলে এইটা দিয়ে 1 অ্যাম্পিয়ার, এই দুটাতে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হওয়ার পরে আবার দুইটাতে কি এখানে একই হয়ে যাচ্ছে, একই হয়ে এটাতেও 1 অ্যাম্পিয়ারই যাবে, তাহলে আনসার কত, আনসার হচ্ছে 1 অ্যাম্পিয়ার। চলো, একটি কোষের সাথে রোধ আর শ্রেণীতে যুক্ত করা হলে, যুক্ত আছে, আচ্ছা শ্রেণীতে যুক্ত আছে আর, এর সাথে 120 রোধ সমান্তরালে করলে প্রবাহ মাত্রা পূর্বের দ্বিগুণ হয়, আর এর মান কত, এটার জন্য একটা ছোট্ট কনসেপ্ট তোমার দরকার। দেখো খুব ছোট্ট একটা কনসেপ্ট দরকার, যে আই যদি দেখো একটা কোষের সাথে যুক্ত না, যদি কোষের সাথে যুক্ত হয় তাহলে ভিটা কি, ভিটা ফিক্সড, বিভব পার্থক্যটা ফিক্সড, দুই পাশে বিভব পার্থক্য ফিক্সড, তাহলে ফিক্সড যদি হয় আইটা কি বলছে পূর্বের দ্বিগুণ হয়, আই যদি দ্বিগুণ হয় তাহলে আর কি হবে, আর হবে অর্ধেক। কিভাবে বললাম আমি এটা একবারে, কারণ কি এইটা তো ফিক্স থাকবে, এই মানটা তো চেঞ্জ হবে না, তুমি এটাকে যদি বাড়াও এটা অবশ্যই কি হবে কমতে হবে, আবার এটাও যদি বেশি করো এটাও কমতে হবে। ঠিক আছে, তাহলে এটা দ্বিগুণ করলে এটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাইলে এটা লাগাইছি কত, আমি 120 লাগাইছি, অর্ধেক হয়ে গেলে কত হবে, তাহলে হবে কত 60, 120 লাগাইলে হয়ে যাবে কত 60 হইতে হবে, তাহলে এটা হইতে হবে কত 60, লাগাইছি কত 120 প্লাস 1/r। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো আমার, যে 120 লাগানোর ফলে তার অর্ধেক হয়ে গেছে, তাহলে 120 এর অর্ধেক কত 60 হয়ে গেছে, এই যে 60 ওহম হয়ে গেছে, এই যে এটা দেখালাম। ঠিক আছে, তাহলে এইটা করে তোমরা দেখবা আর এর মান কত আসবে, আর এর মান আসবে 120 ওহম। ঠিক আছে, আচ্ছা নিচের বর্তনীতে তড়িৎ প্রবাহ I1 এর মান কত, তো এইটা আমার একটা হচ্ছে একদম ভিডিও আছে, ভিডিওর লিংক আমি ওখানে দিব না, এই পুরা বর্তনীটা আমি এই জায়গাতে একদম ভালো করে সলভ করেছি। ঠিক আছে, এই বর্তনীটাই, এই বর্তনী দুইবার আসছে, একবার সম্ভবত 15-16 বা এই টাইপে আসছে, আরেকবার 19-20 আসছে। ঠিক আছে, এটা আমি কমেন্টে এইটার সলভের একটা আলাদা ছোট্ট একটা ভিডিও আছে, ওইটা তোমাদের আমি দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা তো এই বর্তনীতে এটা ইজি আছে, সেম এই একটু আগে তোমাদের যেটা করে দিয়েছি না, ওইটা আর এইটা একদমই সেম। তোমার আগে কি বের করতে হবে, I ইকুয়ালস টু তুমি কি জানো E ডিভাইডেড R প্লাস R, প্রথমে তোমার কি করতে বের করতে হবে তুল্য রোধ, তুল্য রোধ কত এখানে দেখো, তুল্য রোধ কত, এই 8 আর 2 কত শ্রেণীতে আছে 10, আর এখানে 4 আর 12 সমান্তরাল, সমান্তরাল থেকে এখানে বের করে নিবা কত আসে 48, নিচে 16, তাহলে আসে 3, 3 2 5 আর 8, 8 5 13, এখান থেকে যত সম্ভব 13 আসবে, তুল্যরোধ কত আসবে, তুল্যরোধ আসবে 13। ঠিক আছে, তোমরা একটু দেখবা, আর ই কত 4 ভোল্ট, তাহলে 13 প্লাস 1, তাহলে 4/14, কাটাকাটি করলে 2/7, 2/7 করলে যত সম্ভব 0.29 এইরকমই আসবে। যদি দেখো এটা আমি কেমনে এইভাবে করলাম, তুমি দেখো এটার সাথে এটা গুণ করে দেখো, এটার সাথে এটা গুণ করে দেখবা 2 আসবে, সাথে সাথে এটা গুণ করলে 2 আসবে, বুঝা গেছে, যদি না পারো জাস্ট নরমালি ভাগ করবে তাহলেই হবে। হ্যাঁ এইটা সবচেয়ে
ইম্পর্টেন্ট আর সবচেয়ে ভালো ম্যাথ। এই টাইপের ম্যাথ দুইটা আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতেও আবার আসছিল। দেখো কি বলছে এখানে, দুইটা কনসেপ্ট তোমার একসাথে কাজে লাগাইতে হবে। কি করছে দেখো, একটি পোস্ট অফিস বক্সের চতুর্থ বাহু এস এত দৈর্ঘ্য এত প্রস্থচ্ছেদের একই ধাতুর, এই লেখাটা সবাই আমরা মিস করে আসি, পরীক্ষায় ভুল করে আসি। দুইটা তার যুগ সমান্তরালে যুক্ত করছি। এখন পি বাহুতে এত, কিউ বাহুতে এত, আর বাহুতে এত গ্যালভানোমিটারে শূন্য বিক্ষেপ দেয়। তার মানে কি, এটা দেখার পরে তোমার কি করা উচিত, গ্যালভানোমিটারে যদি সাম্যাবস্থায় থাকে আমরা কি বলতে পারবো, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, তাই না? এস এর মানটা আমি জানি না, এখানে এস এর মানটা বের করে নাও। এস এর মান যদি আমি বের করতে চাই, আর এর মান কত, সবগুলা মান বসাও, 2000, কিউ এর মান কত 10, এটার মান 1000, তাহলে কাটাকাটি করলে এখানে থাকে 2, তাহলে আসবে কত 20 ওহম। এইটা দেখেই সবাই লাফালাফি করে দেয় যে আমি রোধের মান পেয়ে গেছি, কিন্তু এটা তুমি রোধের মান পাওনি, এটা তুমি পাইছো টোটালটা পাইছো কত 20 ওহম। তোমার তার যুক্ত আছে কয়টা, দুইটা। কিভাবে, কিভাবে, সমান্তরালে। তাহলে সমান্তরালে দুইটা যুক্ত করে তুমি পাইছো কত 20, তাহলে সমান্তরালে দুইটা যুক্ত করে, এই যে x প্লাস 1/x সমান্তরালে দুইটা যুক্ত করে তুমি পাইছো 20। বোঝা গেছে? এই কথাটা মাথায় রাখবা যে সমান্তরালে দুইটা যুক্ত করে তারপরে আমি পাইছি 20 ওহম, ঠিক আছে? তো সেখান থেকে যদি তুমি x এর মানটা বের করো, x ইকুয়ালস টু তোমার আসবে এখান থেকে 40 ওহম। সলভ করে দেখবে এখান থেকে আসবে 40 ওহম। এরপরে তোমার মানটা বসাইতে হবে। যে ফর্মুলা কি জানি আমরা, রোধের ফর্মুলা কি জানি, যে r ইকুয়ালস টু রো এল বাই এ। এখান থেকে তোমার সম্ভবত রো বের করতে বলছে না, হ্যাঁ রো বের করতে বলছে। রো ইকুয়ালস টু কি, আর এ বাই এল। তো আর এটা কই থেকে পাবো, এই যে এই 40 ওহমটা এই আর এর মান, 40 ইনটু এর মান কত 10 টু দি পাওয়ার -6, এল এর মান কত 1, তাহলে এই যে এটা হচ্ছে আমার আনসার। তো যেটা ভুল হয় ওই যে 20 পাও, এই 20 পেয়ে তোমরা 20 বসাই দিয়ে তোমরা ভাবো যে ক নাম্বার আনসার, কিন্তু ক নাম্বার না, আনসার কিন্তু খ নাম্বার। ঠিক আছে, চলো ভৌত আলোক বিজ্ঞানে চলে আসছি আমরা। আচ্ছা, নিচের কোনটি এইটার একক, তো এইটার একক আমরা ডিরেক্ট জানবো না, ঠিক আছে? এটার একক তুমি ডিরেক্ট বের করাও তোমার জন্য টাফ। তুমি যেটা করতে পারো, তুমি যেটা জানো, c ইকুয়ালস টু 1/√ε0 μ0, তুমি এটা জানো। এখন সি এর একক কি তুমি জানো না, সি এর একক কি মিটার পার সেকেন্ড। সিটা কি, সিটা হচ্ছে আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ। এখন তুমি এখান থেকে বের করো, তাহলে এটাই পাশে নিয়ে আসলে μ0ε0, এটা ইকুয়ালস তুমি কি বলতে পারবা 1/c, তাহলে μ0ε0 ইকুয়ালস টু 1/c স্কয়ার, দুই পাশে স্কয়ার করে দিলাম। এখন তুমি এটার একক কি করতে পারবা বলো তো, 1/c এর একক কি মিটার পার সেকেন্ড, তার উপরে স্কয়ার, তাহলে এটাকে উপরে নিয়ে গেলে পার মিটার স্কয়ার সেকেন্ড স্কয়ার, এই যে এটা হবে আনসার। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা কোশ্চেন ছিল, 22-23 আসছিল, খুব ছোট্ট বাট খুবই সুন্দর একটা কোশ্চেন। তোমার এই সূত্র আর এই কনসেপ্ট জানা না থাকলে তুমি বের করতে পারবে না। ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল বা গঠনমূলক ঝালনের শর্ত কোনটা? উজ্জ্বল কখন হয়, যখন a sin θ ইকুয়ালস টু n ল্যামডা হবে, আর অন্ধকার কখন হবে, a sin θ ইকুয়ালস টু 2n + 1 λ/2। এটা মনে রাখবো দুইটাই। আচ্ছা, একটি অতি সুসংগত আলোক রশ্মি একটি সূক্ষ্ম তারের উপর আপতিত হলে তার পেছনে যে ছায়া তৈরি হয় তা একটি তারের নয় বরং অনেকগুলো সমান্তরাল তারের। এই ঘটনা ব্যাখ্যা করার জন্য কোনটি, এইটা তোমরা নিজে করবা, এটা খুব সুন্দর একদম সংজ্ঞা। এটা কোন সংজ্ঞা তোমরা নিজেরা পড়ে এটা আনসার দিবা। এইটার জন্য দেখো কোশ্চেনটা পড়ো, দুটি সুসংগত উৎস থেকে ল্যামডা দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয়। একটি বিন্দুতে যেখানে তরঙ্গ মিলিত হয় তাদের দশা পার্থক্য দেওয়া আছে 90, পথ পার্থক্য কত? এটার জন্য তোমার মনে রাখতে হবে এই ফর্মুলাটা, দশা পার্থক্য ইকুয়ালস টু ঠিক আছে। তোমার এখানে দশা পার্থক্য দেওয়া আছে 90, পথ পার্থক্য বের করতে হবে। 90 কে আমি কি লিখতে পারবো, দশা পার্থক্য 90 কে বলতে পারবো π/2, পথ পার্থক্য বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই পাশে নিয়ে আসো,
এগুলাকে এই পাশে নিয়ে আসলে π/2 ইন্টু ল্যামডা ডিভাইডেড 2π পথ পার্থক্য, কত আসবে? π কেটে দিলে λ/4 পথ পার্থক্য। ঠিক আছে, λ/4 আসছে। এই ফর্মুলাটা মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব এত, চির দুটি থেকে পর্দার দূরত্ব 0.9, আলোক তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, চির দুটি মধ্যবর্তী দূরত্ব কত? এটা আমার মনে হয় খুব সহজ একটা প্রশ্ন দেওয়া আছে, খুবই সহজ একটা প্রশ্ন দেওয়া আছে। তো তোমরা কি জানো? দেখো, ডেল্টা এক্স মানে ইকুয়ালস টু কি? ল্যামডা ডি বাই এ। কেন এখানে 2a নিলাম না? এই a আর 2a নিয়ে তো ঝামেলা, তাই না? কেন এখানে 2a নিলাম না, এ নিলাম কেন? কারণ দুটা উজ্জ্বলের মধ্যে দূরত্ব দেওয়া আছে। যদি দুটা উজ্জ্বলের মধ্যে আর দুটা অন্ধকারের মধ্যে দূরত্ব দেওয়া থাকে, তখন সেটা 2 নিবা না। বোঝা গেছে? তখন সেটাকে কি বলে? ডোরা প্রস্থ। তখন এখানে 2 নিবা না তুমি। যদি ডোরা ব্যবধান। আর যদি বলে একটা অন্ধকারের একটা উজ্জ্বলের মধ্যে, তখন এখানে 2 নিতে হবে। তাহলে আমরা এখন এখান থেকে বের করি a ল্যামডা ডি বাই ডেল্টা এক্স। ল্যামডার মানটা কত? এই যে দেওয়া আছে এখানে 5.25 10⁻⁻7। ডির মান কত? 0.9। নিচে এক্স ডেল এক্স এর মান কত? 5.25 10⁻⁵। হ্যাঁ, এই যে পেয়ে গেছি। তাহলে কাটাকাটি করলে থাকে কত? 0.9 ইন্টু 10⁻⁻2 এত মিটার এটা থাকে। তাহলে এটাকে দেখো মিলিমিটারে নিয়ে যাও, সেন্টিমিটারে নিয়ে গেলে এটা সেন্টিমিটারে কত আসবে? 0.9 সেন্টিমিটার। কারণ কি 10⁻2 আছে, তো 0.9 তো নাই, তাহলে সেন্টিমিটারটা হচ্ছে না, তাহলে মিলিমিটারে যাইতে হবে। মিলিমিটারে গেলে আসবে দেখো 9 মিলিমিটার। এই যে এটা, ঠিক আছে। এই যে আধুনিক পদার্থবিজ্ঞানে চলে আসছি। দেখো, কোনো এক ব্যক্তি আলোর গতির কাছাকাছি গতিতে যদি ভ্রমণ করে, তার কাছে সময় কি মনে হবে? তো তার কাছে সময় কি মনে হবে বলো? তোমরা যে ইন্টারস্টেলার মুভি দেখছো না, তারপরে যে অনেক মুভি এই টাইপের আছে। আচ্ছা, আমি আর মুভির দিকে না যাই। যদি আলোর কাছাকাছি বেগে যায়, তখন তোমাদের ওই যে কিছু কি ছিল, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, এরকম ছিল না? তো যে গতির কাছাকাছি, আলোর গতির কাছাকাছি যে ভ্রমণ করতেছে, তার কাছে মনে হবে কি সময় অনেক আসতে যাচ্ছে। তুমি যদি আলোর কাছাকাছি বেগে পৃথিবীর বাইরে যাও, তারপর পৃথিবী থেকে ফিরে আসো, দেখবা সবাই তোমার আশেপাশে যারা ছিল না, তোমার ফ্রেন্ডরা যারা আছে, তাদের সবাই একদম তারা চুল দাড়ি সব পেকে গেছে, তারা বয়স একদম দাদি নানি হয়ে গেছে। আর তুমি তখনও দেখবা ইয়াং, তুমি তো মাত্র কয়েকদিন দেখে আসছো, তাই না? তার কাছে সময় কি হয়? অনেক আসতে চলে। একটি ধাতুর উপর এর ফটোতড়িৎ ক্রিয়া, এটার কথা আমি বলবো না। ফটোতড়িৎ ক্রিয়া এটা তোমাদের কেমিস্ট্রিতে আছে, এখানেও ভালো করে দেখবা। হ্যাঁ, এইটার জন্য তোমাদের আমি একটা শর্টকাট দেখাবো। এটার জন্য একটা শর্টকাট দেখাবো। শর্টকাটটা হচ্ছে কেমন দেখো, শর্টকাট আমি এখানে লিখে দিই। আগে শর্টকাটটা দেখাই, তারপরে ম্যাথটা করাইলে অনেক ইজিতে ম্যাথটা হয়ে যাবে। তখন শর্টকাটটা হচ্ছে এমন, যদি কোনো কিছু 0.8c বেগে যায়, 0.8c বেগে যায়, তখন তার এই যে √1 - v²/c², এইটার মান হয় 0.6। ঠিক আছে, 0.8c বেগে গেলে এইটার মান হয় 0.6। আর যদি কোনো বস্তু 0.6 বেগে যায়, তখন √, এটা তুমি ক্যালকুলেশন করে নিজেও দেখতে পারো, আমার কথা বিশ্বাস করতে হবে আমি বলিনি, তুমি ক্যালকুলেশন করে নিজেও দেখতে পারো। 0.6 বেগে যায়, তখন দেখবে এটার মান আসে 0.8। কেন এটা দেখালাম, তুমি এখন এটা ফিল করতে পারবা। দেখো, এটা মনে রাখলে এটা তুমি কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। একটি ট্রেনের স্থির অবস্থায় দৈর্ঘ্য 100 মিটার। তাহলে স্থির অবস্থায় দৈর্ঘ্য, এটাকে কি বলবো আমি? স্থির অবস্থায় দৈর্ঘ্য L0। এটি অতি উচ্চ বেগে 80 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়। সুড়ঙ্গের দুই প্রান্তে অবস্থিত পর্যবেক্ষক লক্ষ্য করেন একটি মুহূর্তে ট্রেনটির দৈর্ঘ্য ঠিক সুড়ঙ্গের দৈর্ঘ্যের মতো মনে হয়। তার মানে এই 80টা কি, এটা L। তাহলে তুমি ফর্মুলা কি জানো? L = L0, L0 1 - v²/c², তাই না? এখন তাহলে L এর মান কত? L এর মান হচ্ছে 80, L0 হচ্ছে 100, √1 - v²/c²। তাইলে কত, এটার মান কত আসবে? 0.8 আসবে না? হ্যাঁ,
এই যে দেখো, তোমার কি আর এটা পুরোটা সলভ করতে হচ্ছে? তুমি কয়েক সেকেন্ডে আনসার বলে দিতে পারবা না? যদি কখন এইটার মান 0.8 হয়, যখন v ইকুয়ালস টু হয় 0.66, যেটা তোমাদের একটু আগে আমি লিখে দিছি, আনসার 0.66। বোঝা গেছে? যদি কারো মনে হয় যে না এগুলো মনে রাখবো না, তুমি হাতে হাতে করবা, কোনো প্রবলেম নাই আমার, তুমি হাতে হাতে করো, কোনো সমস্যা নাই। একটি মহাশূন্যচারী, হ্যাঁ এইটা দেখো, 30 বছর বয়সে সে এত বেগে গতিশীল মহাশূন্য চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেল। পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী 50 বছর পর ওই গতিতেই যদি পৃথিবীতে ফিরে এলে তার বয়স 50 বছর, 50-এর কম, 50-এর বেশি, কোনোটি না। আচ্ছা দেখো, এটা একটু কাইন্ড অফ থিওরিটিক্যালি অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, তো তুমি আগে জাস্ট একটা ছোট্ট জিনিস লক্ষ্য করে দেখো তো, 2.4 দেওয়া আছে না? তো 2.4 যদি হয়, 2.4 আলোর বেগ কত? 3, 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 8 কেটে গেল। আচ্ছা আমি তাও লিখে দেখাই, এটা করলে কত আসে? এটা করলে তুমি একটু দেখো, এটা করলে আসে 0.8। এই যে তোমাদের যে ফরম্যাটটা শিখেছিলাম দেখো, এই টাইপেরই সব আসে। তার মানে আমি বলতে পারবো যে সেই লোকটা 0.8 সি বেগে গেছিল, তাই না? এখন তোমার বের করতে হবে যে তার পৃথিবীর ক্যালেন্ডার হিসাবে 50 বছর, তার হিসাবে কত? বোঝা গেছে? তার হিসাবে কত? তাহলে আমি বলতে পারবো এই যে দেখো, পৃথিবীর হিসাবে টি, তার হিসাবে টি নট, তাহলে পৃথিবীর হিসাবে টি, তার হিসাবে টি নট, নিচে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে? পৃথিবীর হিসাবে টি, তার হিসাবে টি নট, যার হিসাবে টি নট, তাহলে টি নট কত আসবে? টি নট ইকুয়ালস টু টি ইন্টু এইটা, তাই না? এটার মান কত? 0.8 সি যদি হয় তাহলে এই পুরাটার মান কত? 0.6। তাহলে কত বছর ছিল? 50। তাহলে তার হিসাবে 30 বছর হবে। তাহলে তার হিসাবে 30 বছর অতিক্রম হয়েছে। তাহলে তার মোট বয়স কত? আগে 30 বছর ছিল, এখন 30 বছর গেছে, তাহলে মোট বয়স 60, বয়স 60 বছর। বোঝা গেছে? আবার আমি বলে দিচ্ছি, এটা অনেকের প্রবলেম হয়েছে আমি জানি। টি ইকুয়ালস টু টি নট বাই এটা তো ফর্মুলা জানো তাই না? টি নটটা হচ্ছে যে অত বেশি বেগে আছে তার নিজের হিসাবে টি নট, টিটা হচ্ছে পৃথিবীর হিসাবে, টি অবশ্যই পৃথিবীর হিসাবে, এটা মনে রাখবো সব সময়, টি পৃথিবীর হিসাবে। তাহলে তুমি পৃথিবীর হিসাবে জানো কত? 50 বছর, তাহলে তোমার টি নট তার নিজের হিসাবে বের করতে হবে। 30 বছর বের করছো, সে 30 বছর বয়সে গেছে, আবার ফিরে আসছে কত? 30 বছর পর না? তাহলে 30 আর 30 তার বয়স হয়ে যাবে 60। তাহলে আনসার কি? 50 বছরের বেশি। ঠিক আছে? শূন্য ভর এবং এই শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ কোনটি? তো এইটা আমি ভুল করে আসছিলাম। ঠিক আছে? তো এটার জন্য তোমরা একটু মনে রাখবা, ই ইকুয়ালস টু শূন্য ফটনের জন্য ই ইকুয়ালস টু হচ্ছে পিসি। ঠিক আছে? শূন্য ভরের জন্য কি? ই ইকুয়ালস টু পিসি। ক্লিয়ার? তাহলে এখন এটার ভরবেগ পি ইকুয়ালস টু কি হবে? ই বাই সি। ঠিক আছে? আমি এটা ভুল করছিলাম, বাট এখন তোমাদের যাতে এটা ভুল না হয়, মানে মাথা গরম করে ফেলছিলাম, ভুল করে চলে আসছিলাম। চলো, একটি কণার ফোটনের কম্পাঙ্ক, আচ্ছা এই প্রশ্নে মেবি একটু প্রবলেম আছে, প্রশ্নের ডাটা একটু মিসিং আছে, তো এটা একটু তোমরা দেখে নিবা, এটাতে ডাটা মিসিং আছে। ঠিক আছে? দেখো এটাতে কি বলছে, মহাশূন্যে কত বেগে, আচ্ছা একটি মহাশূন্যযান কত বেগে মহাশূন্যে একদিন চললে পৃথিবীতে 2 দিন অতিবাহিত সমান হয়? তাহলে একটু আগে তোমাদের দেখাইছি, টি ইকুয়ালস টু ফর্মুলা কি? টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই না? তো এই টিটা কি সবসময় পৃথিবীতে, আর টি নটটা কি? মহাশূন্যে। তাহলে তুমি টি নট ইকুয়ালস টু কি লিখতে পারবা? টি ইনটু 1 মাইনাস রুট ওভার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখানে তুমি টি নটের মান কত বলো তো? টি নটের মান দেওয়া আছে 1, এটা টি নট, টি নটের মান হচ্ছে 1, টির মান হচ্ছে 2 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন তাইলে তোমার এটা বের করতে হবে যে রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তার রুটের মান হচ্ছে বলা আছে কত? হাফ। এই টুটাকে এই পাশে নিয়ে আসলে কি হাফ হয়ে যায় না? তাহলে তুমি ক্যালকুলেশন করো, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আসবে কত? 1/4। করে দিতে হবে না? করে দিব না, তুমি এটা করে দেখবা, রুট 3/2 সি আসবে। আমি ক্যালকুলেশন মনে মনে করলাম, তো এটা করে দেখবা, এটাকে এই পাশে নিয়ে আসবা, 1 মাইনাস করবা, করে ভি ইকুয়ালস টু দেখবা রুট 3/2 সি আসবে। ঠিক আছে? চলো, পরমাণু মডেল আর বেশি নাই, আমাদের 2টা চ্যাপ্টার আছে।
প্রোটন সংখ্যা যদি সেম হয় আর ভর সংখ্যা যদি আলাদা হয় তাকে কি বলে বলো? আইসোমার বলে না? এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। ইলেকট্রন সংখ্যা কত? দেখো এখানে খুব সহজ সহজ প্রশ্ন আছে। এই যে এইটাই কি তার ইলেকট্রন সংখ্যা না? তার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কি হয়? সমান হয়ে যায়, সমান থাকে আর কি। হাইড্রোজেনের আইসোটোপ ট্রিটিয়ামে কয়টি নিউট্রন থাকে? এটা ভালো একটা প্রশ্ন। ট্রিটিয়াম মানে কি? হাইড্রোজেনের তিনটা থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন যেটা 1 1, ডিউটেরিয়াম 1 2, ট্রিটিয়াম হচ্ছে 1 3। ঠিক আছে, তো নিউট্রন কয়টা? তাহলে প্রোটন একটা, ভর সংখ্যা 3, তাহলে নিউট্রন হচ্ছে 3 - 1, দুইটা নিউট্রন থাকে। ঠিক আছে, হাইড্রোজেনের তিনটা আইসোটোপ দেখে রাখবা। ডিউটেরিয়ামে কয়টি নিউট্রন থাকে? এটা দেখো, আগের ট্রিটিয়াম ছিল, এটা হচ্ছে ডিউটেরিয়ামে কয়টা থাকে? তাহলে ডিউটেরিয়ামে হবে একটা, বের করে দেখবা। বেশি থেকে কম ভেদন তিনটি রশ্মি, আচ্ছা বেশি থেকে কম ভেদন ক্ষমতা ক্রম তিনটি তেজস্ক্রিয় রশ্মি হলো কোনটার ক্ষমতা বেশি? সবচেয়ে বেশি ক্ষমতা হচ্ছে গামা, ঠিক আছে, তারপরে বিটা, তারপরে আলফা। তাও একটা একটু হচ্ছে ক্রস চেক করে নেবা, আমি ভুল হইতেও পারি, বাট এগুলো তো এরকম ভাবে মুখস্থ রাখা যায় না, তোমরা একটু ক্রস চেক করে নিবা যে ঘনা আনসার গামা সবচেয়ে বেশি, এটা আমি জানি, বাট ঘর মধ্যে একটু আমার কনফিউশন আছে। আচ্ছা আমি এটা আঁকাই না দিই, তোমরা একটু দেখে নিবা। এটা এই ম্যাটটা তোমাদের আমি করে দিব না। কেন করে দিব না? কারণ দেখো এই ম্যাটটা আমি তোমাকে দেখাই। একটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি n1 = 4 কক্ষপথ থেকে অপর একটি কক্ষপথ n2 তে ট্রানজিশন হয়। নতুন কক্ষপথে ইলেকট্রন পর্যায়কালের তুলনায় পূর্বের কক্ষপথের পর্যায়কাল 8 গুণ n2 এর মান নির্ণয় করো। তো এইটা তোমরা কোন জায়গায় পড়ে আসছে একটু মনে করে দেখো তো। কেমিস্ট্রি, গুণগত রসায়নে এই টাইপের ম্যাথ করে আসছো না তোমরা? তাহলে কেমিস্ট্রি থেকে ওই বেসিক দিয়ে ম্যাথটা তোমরা সলভ করবা। ঠিক আছে, নিজের আগে চেষ্টা করবা, আগে সলিউশন দেখবা। লাস্ট চ্যাপ্টার আমাদের সেমিকন্ডাক্টর। তাপমাত্রা হ্রাস করালে কি হয়? তো তাপমাত্রা হ্রাস করাইলে তোমার অর্ধবাহীর পরিবাহীর ক্ষেত্রে রোধটা বাড়ে আর পরিবাহীর ক্ষেত্রে রোধটা কমে। ঠিক আছে, তো এই জিনিসপত্রগুলা তোমাদের হচ্ছে ওই প্রশ্ন ব্যাংকের উপরের দিকে দেখবা সবকিছু সুন্দর করে লেখা থাকে, এগুলো একটু ভালো করে পড়বা, তাইলে অনেক কিছু জ্ঞানমূলক প্রশ্ন তুমি ইজিলি সলভ করতে পারবা। গ্যালিয়াম জাংশন জার্মেনিয়ামের জন্য ডায়োডের প্রারম্ভিক বিভব হলো কত? জার্মেনিয়ামের জন্য 0.3 আর সিলিকনের জন্য 0.7। জেনার ডায়োড যখন বর্তনীতে ব্যবহার করে তখন সবসময় কি হয়? জেনার ডায়োড কখন হয়? নর্মাল অবস্থায় কিন্তু জেনার ডায়োড আসে না, যখন রিভার্স বায়াস থাকে। রিভার্স বায়াস বাংলা কি? বিপরীতমুখী ঝোঁক থাকে, তখন সেটাকে কি বলে? রিভার্স বায়াস। রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়? জেনার ডায়োড দরকার হয়, তাই না? হ্যাঁ, এই প্রশ্নটা আমি খুঁজতেছিলাম, এইটাই আমি খুঁজতেছিলাম। তো দেখো এইটা দেখার পরে অনেকে ম্যাথ করে তারপর এটা সলভ করতে পারো, অনেকে আমি জানি তোমরা করবাই কাজ, যেটা সলভ করে তারপরে এটা আনসার করবা, কিন্তু আমি এটা সলভই করতাম না। আমি বলে কি করতাম জানো? দেখে আনসার দিতাম। কেমনে? আলফার মান সবসময় 1 এর চেয়ে কম। তো বাকি তিনটা অপশন দেখো তো তুমি, এগুলা কি? একটা 1, বাকি দুটো কি 1 এর চেয়ে বেশি না? তো আলফার মান তো কখনো 1 এর চেয়ে বেশি হবে না, তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে ক নাম্বার। বোঝা গেছে? জেনারেলি এটা তুমি করতে পারো, কিন্তু তুমি যেটা করবা ম্যাথ করে বের করবা। আমি এটা জাস্ট লিখে দিলাম, এখন তোমাদের ম্যাথ করে দেখাচ্ছি। তো বিটা ইকুয়ালস টু, তুমি কি জানো? বিটা ইকুয়ালস টু তুমি জানো আইসি বাই আইবি। তো তুমি আইবি আর হচ্ছে বিটার মান জানো, তাহলে সেখান থেকে আইসি এর মানটা কত? আইসির মান তুমি বের করতে পারবে। আইসির মান কত? তাহলে এটা 50 যদি হয় তাহলে গুণ করলে হয় হচ্ছে 5000 মাইক্রো অ্যাম্পিয়ার। তারপরে তুমি যেটা করবা আই ইকুয়ালস টু, তুমি কি জানো? আইসি প্লাস আইবি। তাহলে দুটা যোগ করলে কত আসে? 5050 মাইক্রো অ্যাম্পিয়ার। এরপরে তুমি কি করবে? আলফা ইকুয়ালস টু কি? আইসি বাই আইই। তো দেখো উপরে কত? 5000, নিচে 5050, তাহলে একের চেয়ে একটু কম হবে, এটা হয়ে যাবে অলমোস্ট 0.99। বুঝা গেছে? তাহলে কনসেপ্ট কি মনে রাখবা? আলফার মান সবসময় একের চেয়ে ছোট আর বিটার মান সবসময় একের চেয়ে বড়। বুঝা গেছে? আলফার মানটা বের করতে বলছে, বলো এটা দেখার পরে তুমি কি করবা? এটা দেখার পরে তুমি এটা মেরে দিবা। ঠিক আছে, যদি আবার ভয় আছে ছোট্ট একটা, সেটা হচ্ছে যদি ব্ল্যাঙ্ক থাকে, ঠিক আছে, একটু ভয় আছে, তো চেষ্টা করবা হচ্ছে একটু হলেও সলভ করে দেখার জন্য। তো এটা তোমরা আশা করি বের করতে পারবা। এই যে নিঃসারক দেওয়া আছে, নিঃসারক মানে কি? এমিটর, আই এর মান দেওয়া আছে,
আর কি দেওয়া আছে, পিট আইবি এর মান দেওয়া আছে। আলফা বের করতে গেলে কি কি লাগে, আলফা বের করতে লাগে আইসি বাই আই ই। তো তুমি তো আইসি জানো না, কিন্তু তুমি জানো কি আই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি, তাই না? তো এখান থেকে তুমি কি করতে পারবে, আইসি ইকুয়ালস টু আই ই মাইনাস আইবি, এটা করতে পারবে না? যদি করো আইসির মানটা বসাও, আই ই মাইনাস আইবি নিচে আই ই, ঠিক আছে? তাহলে করলে কি আসবে, 1 মাইনাস আইবি বাই আই ই। তাহলে করো 1 মাইনাস আইবির মান কত দেওয়া আছে, 0.05, আর এটার মান দেওয়া আছে কত, 0.86। তো মোটামুটি এটা কত আসে, এটা বলে 1/17 এর মতো আসে। তো এই যে মোটামুটি এটার মধ্যে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এটা এখানকার প্রশ্ন না, এটা ভুল করে এটা এই জায়গায় দিয়ে দিছে, এটা এখানকার প্রশ্ন না, ঠিক আছে? এই চ্যাপ্টারে তো এগুলো না। আচ্ছা, তো যাই হোক তোমাদের আমি শেষ করলাম। যাই হোক অনেকক্ষণের একটা ক্লাস ছিল। তো রেকর্ড ক্লাস যদিও এখন তোমাদের সময় খুবই কম, জানি না তোমরা রেকর্ড করতে পারবা নাকি রেকর্ড ক্লাসটা, তো চেষ্টা করবা ক্লাসটা করার। দোয়া করি তোমরা ভালো করে এক্সাম দাও, ঠিক আছে? তো লাইভ ক্লাসে সমস্যা হয়েছিল জন্য আমাদের এই রেকর্ড ক্লাসটা নিতে হয়েছে, তাছাড়া তো আসলে রেকর্ড ক্লাস নিতে আমারও ভালো লাগে না, যে কেউ নাই, জাস্ট কথা বলেই যাচ্ছি। তোমরা কমেন্ট করতে আমার নিজেরও ভালো লাগতো যে হ্যাঁ তোমরা বুঝতে পারতেছো, বোঝা গেছে। তারপরেও তোমার প্রবলেম হলে আমাকে জানাবা। ভালো থাকো তোমরা, আল্লাহ হাফিজ।